আচ্ছা, আমরা কোডে যত রকম ইনস্ট্রাকশনগুলো লিখি, সবগুলা ইনস্ট্রাকশন কিন্তু আল্টিমেটলি এক্সিকিউট হয় আমাদের হার্ডওয়্যারের থ্রুতে। ঠিক আছে? সো এখন আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি যে আমাদের সিপিইউ সেই জিনিসগুলো এক্সিকিউট করে। সিপিইউ এর মধ্যে তো অনেকগুলো কম্পোনেন্ট আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো এএলইউ। সো এএলইউ এর আন্ডারে কিন্তু আমাদের এই যে অ্যারিথমেটিক, লজিক্যাল এক্সপ্রেশন, আরও লোড, স্টোর অর্থাৎ কম্পিউটেশনালের যে কাজগুলো সেগুলো কিন্তু আমার ওইটার থ্রুতে সম্পন্ন হয়। এখন একটা কম্পিউটার হার্ডওয়্যার কী কী ইনস্ট্রাকশন সাপোর্ট করে সেটা কিন্তু তার আর্কিটেকচার দিয়ে ডিফাইন্ড। অর্থাৎ ওই হার্ডওয়্যারে কী আর্কিটেকচার ইউজ হয়েছে সেই আর্কিটেকচার যে ইনস্ট্রাকশন সাপোর্ট করে ওই হার্ডওয়্যার কিন্তু শুধুমাত্র ওই ইনস্ট্রাকশনের করসপন্ডিং কাজগুলোই করতে পারবে। তাকে যদি আমি অন্য কোনো ইনস্ট্রাকশন দিই সে কিন্তু চিনবে না। এখন দেখেন, আমরা কোডে কিন্তু অনেক কিছু লিখি। আমরা কোডে আমরা যদি সি প্লাস প্লাসের কথাই ধরেন বা সির কথাই ধরেন, আমরা নর্মাল ভেরিয়েবলের অনেক ধরনের ম্যানিপুলেশন করতে পারি। তারপর আমরা ক্লাস লিখতে পারি, সিতে আমরা স্ট্রাকচার লিখতে পারি, এরকম অনেক অনেক কমপ্লেক্স কমপ্লেক্স জিনিস করতে পারি, যেগুলো হয়তো হার্ডওয়্যার চেনেই না। মানে হার্ডওয়্যারের কাছে হার্ডওয়্যার কিন্তু এগুলো জিনিসগুলো বুঝবে না যে ক্লাস কী, অবজেক্ট কী, তো সে কিন্তু এই জিনিসগুলো বুঝবে না। সো কম্পাইলারের কাজ কী? কম্পাইলারের কাজ হইলো আমরা এই যে ক্লাস বা যাই কিছু লিখি, যত কমপ্লেক্স জিনিসগুলোই লিখি, এগুলাকে ট্রান্সলেট করে ওই ইনস্ট্রাকশনগুলোতে নিয়ে যাওয়া যেই ইনস্ট্রাকশনগুলো হার্ডওয়্যার চেনে। ঠিক আছে? এই যে ট্রান্সলেশনের কাজটা এটাই কিন্তু কম্পাইলার করে, এবং আমরা অলরেডি হয়তো সেই জিনিসগুলো বুঝতে পারছি যে কীভাবে কম্পাইলার এই ট্রান্সলেশনের কাজগুলো করে। ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে ওই যে 3 অ্যাড্রেস কোড যখন আমরা দেখছিলাম, তখন হয়তো আপনারা একটা মানে আইডিয়া করতে পারছেন। যেমন এখানে আমি জাস্ট কয়েকটা লিখছি যে ইনস্ট্রাকশনগুলো আমাদের টিপিক্যাল হার্ডওয়্যারগুলো সাপোর্ট করে, যে আমার অ্যারিথমেটিক অপারেশন সে সাপোর্ট করে, লজিক্যাল অপারেশন পারফর্ম করতে পারে, দেন মেমোরি থেকে লোড করা কোনো কিছু বা কোনো ভ্যালু মেমোরিতে স্টোর করা, এই কাজগুলোও আমার নর্মাল টিপিক্যাল আর্কিটেকচার করতে পারে, হার্ডওয়্যার আর্কিটেকচারগুলো করতে পারে। দেন সিঙ্গেল ডাইমেনশন অ্যারে অ্যাক্সেস সে করতে পারে, অথবা কন্ডিশনাল অ্যান্ড আনকন্ডিশনাল জাম্পিংয়ের কাজগুলো করতে পারে। কন্ডিশনাল আনকন্ডিশনাল জাম্পিংটা কি? ওই যে আপনাদের হয়তো মনে আছে, আমরা যখন ইফ এলস করি তখন যদি ট্রু হয় ইফের একটা পোর্শন, তখন আমরা কোনো একটা লেভেলে জাম্প করি, এটাকে বলা হয় কন্ডিশনাল জাম্পিং। আর আনকন্ডিশনাল জাম্পিংটা কি? একটা হোয়াইল লুপের কথা চিন্তা করেন। যখন একটা হোয়াইল লুপের কন্ডিশনটা কিন্তু একটা লেভেলের মধ্যে থাকে, বডিটা কিন্তু আরেকটা লেভেলের মধ্যে থাকে, যদি মনে থাকে আপনাদের। সো আমরা যেটা করি, যখন বডিটা এক্সিকিউট করার পর আমরা কিন্তু একটা আনকন্ডিশনাল জাম্প দেই, অর্থাৎ গো টু লেখে ওই কন্ডিশনের লেভেলটা দিয়ে দিই। কন্ডিশনটা যদি L1 লেভেলে লেখা থাকে, এই বডি পোর্শনের পর আমরা কিন্তু এরকম একটা আনকন্ডিশনাল জাম্প দেই। অর্থাৎ এখানে কিন্তু দেখেন কোনো ইফ এলস দেইনি, আমরা ডিরেক্টলি লিখছি গো টু L1। অর্থাৎ বডিটা এক্সিকিউট হওয়ার পর সে আবার ঘুরে যেন কন্ডিশনটা চেকের যে পোর্শন, কন্ডিশন চেকের যে পোর্শন, সেইখানে যেন সে যায়। দেন কন্ডিশনটা যদি ট্রু হয় সে আবার এখানে আসবে, আর না হলে সেখান থেকে বের হয়ে যাবে। সো এই যে এইটাকে যে লিখলাম, এইটা কিন্তু হলো আমার আনকন্ডিশনাল জাম্পিং। সো একটা কম্পিউটার হার্ডওয়্যার এই টাইপের জিনিসগুলোকে সে মানে চিনতে পারে, এই টাইপের ইনস্ট্রাকশনগুলোকে সে চিনতে পারে অ্যান্ড এগুলোকে পারফর্ম করতে পারে। সো কম্পাইলারের কাজ হইলো যত রকম আমরা যা কিছুই লিখি সব কিছুকে আলটিমেটলি কম্পিউটার চেনে এরকম একটা ইনস্ট্রাকশনে নিয়ে যাওয়া। এবং এই আইডিয়াটা দেখেন, যেমন 3 অ্যাড্রেস কোডের ক্ষেত্রে আমাদের কি ছিল যে ম্যাক্সিমাম 3টে অ্যাড্রেস থাকবে, রাইট? তো আমাদের যদি এরকম একটা অনেক কমপ্লেক্স মানে বড় একটা ইনস্ট্রাকশন থাকতো, ঠিক আছে? তো এটা যেটা হইতো যে আমার কম্পিউটারে হার্ডওয়্যার যদি এরকম অনেক বড়, অর্থাৎ মাল্টিপল অপারেন্টকে সে যদি সাপোর্ট না করে, ওই আর্কিটেকচারটা যদি সাপোর্ট না করে, সে হয়তো ম্যাক্সিমাম 3টা রেজিস্টার নিয়েই সে কাজ করতে পারে। তখন আমাদের বুঝতেই পারতেছেন কম্পাইলারের কাজ কী হবে। কম্পাইলারের কাজ হবে এই জিনিসটাকে ভেঙে লেখা, এই জিনিসটাকে এমনভাবে ভাঙা যাতে আমার ম্যাক্সিমাম 3টা করেই অ্যাড্রেস থাকে, যেই 3টে অ্যাড্রেস আমার পরবর্তীতে 3টা রেজিস্টারে হয়তো লোড হবে। ঠিক আছে? মানে মানে রেজিস্টারের মধ্যে ওই অ্যাড্রেসগুলো থাকবে। সো এই যে কাজটা করলো, এই যে ট্রান্সলেশনটা করলো, একটা জিনিসকে ভেঙে সে হার্ডওয়্যারের ইয়াতে নিয়ে গেল, হার্ডওয়্যারের পরিচিত ইনস্ট্রাকশনে নিয়ে গেল, এই কাজটাই বেসিক্যালি কি কম্পাইলারটা করে। ওই জন্য আমরা কম্পাইলারকে অনেক সময় কী বলি, ট্রান্সলেটরও বলে থাকি। আচ্ছা, তো আমরা এতদিন বিভিন্ন ধরনের স্টেটমেন্টের করসপন্ডিং কীভাবে ওই ট্রান্সলেশনগুলো হয় সেগুলো দেখছিলাম, যে ইফ এলসের করসপন্ডিং কীভাবে আমরা লেভেলের থ্রুতে ওই কাজগুলো করি, যে আমরা ইফ এলসের করসপন্ডিং কীভাবে লেভেলগুলো দেই, দেন লেভেলের মধ্যে যে আমাদের স্টেটমেন্টের করসপন্ডিং যে কোডগুলো বা ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলো আমরা দেখছিলাম, দেন লুপের ক্ষেত্রে দেখছিলাম, বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখছিলাম, এরকম এতদিন অনেক কিছু আমরা দেখছি। সো আমরা একটা জিনিস এখন পর্যন্ত দেখি নাই, যে স্ট্রাকচার বা ক্লাসের ক্ষেত্রে কিভাবে আমাদের
এই ট্রান্সলেশনটা করে, কম্পাইলার কীভাবে ট্রান্সলেশনটা করে। অর্থাৎ সিতে দেখেন, সিতে আমরা কিন্তু স্ট্রাকচার লিখতে পারি। স্ট্রাকচারের মধ্যে কী থাকে, বেসিক্যালি বিভিন্ন ভেরিয়েবলগুলোকে গ্রুপ করা হয় স্ট্রাকচারে। আবার সি প্লাস প্লাসে কাইন্ড অফ সিমিলার, সেটা কি ক্লাস, রাইট? ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন রকম ভেরিয়েবলকে গ্রুপ করতে পারি, আর ক্লাসের মধ্যে আমরা এক্সট্রা করে কি লিখতে পারি, ফাংশনও লিখতে পারি, যেটা আবার স্ট্রাকচারে লিখতে পারি না। সো দেখেন এখানে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার নাম হচ্ছে স্টুডেন্ট, অ্যান্ড এটার মধ্যে এই ভেরিয়েবলগুলো আমরা এখানে ডিফাইন করে রাখছি, অর্থাৎ এই ভেরিয়েবলগুলোকে আমরা গ্রুপ করছি। তো আমরা যদি এখন এরকম একটা কাজ করি যে এই স্টুডেন্টের, মনে করেন আমি একটা অবজেক্ট নিলাম এসটিডি, এই স্টুডেন্টের একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? আমি এরকম একটা লিখলাম std.cgpa ইকুয়াল টু 3.85। তো কম্পাইলার বেসিক্যালি এটা কিভাবে একটা স্ট্রাকচার বা একটা ক্লাসের অবজেক্টকে সে কিভাবে হ্যান্ডেল করে, অর্থাৎ কিভাবে সে এই জিনিসটাকে সে মেশিন করে নিয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা এখন আমরা শিখব। তো আমি একটা জিনিস আগেই বলে রাখি যে এই যে স্ট্রাকচারগুলো দেখতেছেন বা ক্লাসগুলো দেখতেছেন, সবগুলো আলটিমেটলি আমাদের অ্যারেকে আমরা যেভাবে হ্যান্ডেল করতাম, একটা অ্যারের মধ্যে আমরা কী দিতাম, অ্যারের নামটা দিতাম, এরপরে হলো কত অফসেট দূরে আমরা সেটাকে স্টোর করতে চাই সেই কাজটা করতাম। অর্থাৎ আমরা কিন্তু এরকম একটা কাজ করতাম, যেমন ধরনের মনে করেন অ্যারে অফ 2 ইকুয়াল টু যদি 10 থাকতো, এই লাইনটাকে কম্পাইলার কীভাবে হ্যান্ডেল করতো, এই অ্যারেটা যদি ইন্টিজার অ্যারে হইতো তখন আমরা কী করতাম, এই 2 এর সাথে 4 গুণ করতাম, অর্থাৎ 8 অফসেট দূরে। দেন আমরা কী লিখতাম, আমরা সিম্পলি এরকম একটা কাজ করতাম যে t1 ইকুয়াল টু 2 ইন্টু 4, দেন অ্যারে অফ t1 ইকুয়াল টু 10, তাই না? এরকম একটা কাজ করতাম। তো এখানেও দেখবেন যে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা আলটিমেটলি ওই অ্যারে টাইপের জিনিস দিয়েই কাজগুলো করব। কেন করব সেটা আমি পরে বলতেছি, বাট দেখবেন যে ফরম্যাটটা সেম, অর্থাৎ অ্যারেকে যেভাবে আমরা হ্যান্ডেল করতাম সেই কাজ। ইভেন আপনারা যদি একটা 2 ডাইমেনশনাল অ্যারের কথা চিন্তা করেন, এই জিনিসটাও কিন্তু আমাদের মানে যখন ট্রান্সলেট হয় সেটা কিন্তু আলটিমেটলি 1 ডাইমেনশনাল বা লিনিয়ারাইজড ওয়েতে সে কম্পাইলার কিন্তু ট্রান্সলেট করে ফেলে। যেমন আমি যদি এটা বলি যে ধরে নেন আপনার কাছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে আছে, ইন্টিজার অফ 5/3, ঠিক আছে? আপনি এরকম একটা কাজ করলেন যে অ্যারে অফ 2,1, আচ্ছা 3,1 লিখি, 3,1 ইকুয়াল টু 6। তো এটা অলরেডি লেকচার 14-এ আমি কিন্তু বলছিলাম যে কীভাবে আমাদের এই ট্রান্সলেশনটা হয়। তো আমি একটু জাস্ট ডিরেক্টলি মনে করাই দিই যে আমরা এটা কীভাবে করতাম। আগে আমরা এটা টাইপ দেখতাম, এটা টাইপ কি, মানে অ্যারেটার অ্যাকচুয়াল টাইপ কি। অ্যারেটার অ্যাকচুয়াল টাইপ হচ্ছে অ্যারে অফ 5, অ্যারে অফ 3, ইন্টিজার, এরকম ছিল, অর্থাৎ 5/3। তো এটা আরেকটা বলার ওয়ে কী ছিল, এখানে 5টা 1 ডাইমেনশনাল অ্যারে আছে, প্রত্যেকটা 1 ডাইমেনশনাল অ্যারেতে টোটাল 3টা করে ইন্টিজার থাকতে পারে, তাই না? এইভাবে আরেকভাবে বলা যায়, অর্থাৎ 5টা 1 ডাইমেনশনাল, দেখেন 5টা 1D অ্যারে, প্রত্যেকটা 1D অ্যারেতে 3টা করে ইন্টিজার আছে। আচ্ছা, এখন এটা ক্যালকুলেশন আমরা কীভাবে করেছিলাম আমরা যদি একটু দেখি, আমাদের দেখেন প্রথম ইন্ডেক্সটা বলছিলাম কি টোটাল কতগুলা 1D অ্যারে আমাকে স্কিপ করতে হবে, তাই না? এইভাবে আমাদের ইয়েটা ছিল যে প্রথম টোটাল কয়টা স্কিপ করতে হবে। তাহলে এখানে দেখেন টোটাল 3টা স্কিপ করতে হবে। 3টা কাকে স্কিপ করতে হবে, এই যে এই জিনিসটাকে 3টা স্কিপ করতে হবে। এরপরে একটা কাকে স্কিপ করতে হবে, একটা স্কিপ করতে হবে ভিতরের জিনিসটাকে, তাই না? এইভাবে আমরা আর কি মানে শর্টকাটে মনে রাখছিলাম যে সবার আগে এইটাকে স্কিপ করতে হয়, এরপরে আমার কি ওটার ভিতরটাকে স্কিপ করতে হয়। সো আপনাদের যদি মনে না থাকে লেকচার 14টা একটু দেখবেন, লেকচার 14-এ আমরা কিন্তু এই কাজগুলো অলরেডি করে আসছি। সো আমি একটু ডিরেক্টলি লিখি, তাহলে দেখেন আমরা যদি অ্যারে অফ 3,1 ইকুয়াল টু 6 এই কাজটা যদি করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা অ্যাকচুয়ালি মেমোরিতে কোথায় আছে সেটাকে বের করা। তাহলে আমাকে 3টা 1D অ্যারে স্কিপ করতে হবে এই 3-র কারণে। একটা 1D অ্যারের উইথ কত, একটা 1D অ্যারের উইথ হচ্ছে আমার এই যে এইখান থেকে যেটা পাবো সেটা একটা 1D অ্যারের উইথ। তাহলে এটার উইথ কত, এটা উইথ হচ্ছে 3 ইন্টু 4, তাই না? 3টা করে ইন্টিজার আছে, প্রত্যেকটা ইন্টিজার হচ্ছে 4 বাইট, তাহলে 3 ইন্টু 4 প্লাস এরপরে আর একটা কি স্কিপ করব, একটা ইন্টিজার কি স্কিপ করবো, যে ভিতরের জিনিসটা কি স্কিপ করব। তাহলে একটা ইন্টিজার মানে হচ্ছে 1 ইন্টু 4। তাহলে এই যে পুরো জিনিসটা এইটাই হলো আমার অ্যাকচুয়াল মানে এই অ্যারেটার যে আমার অফসেট বা কত দূরে আছে, তাই না? বেস অ্যাড্রেস থেকে আমার ইন্ডেক্সটা কত দূরে আছে অ্যারের সেইটা। তাহলে আমাদের অ্যারে অফ 3, 1 ইকুয়াল টু 6 মানে বেসিক্যালি কি অ্যারে অফ এইটা ইকুয়াল টু 6।
তার মানে দেখেন আমাদের এরকম 2 ডাইমেনশনাল বা আরও যদি কোনো ডাইমেনশন থাকে মাল্টি ডাইমেনশন অ্যারে, তখন কিন্তু আমার ওইটা লিনিয়ারাইজড হয়ে এইভাবে এরকম একটা ফরম্যাটে আসতো। আমাদের আলটিমেটলি দেখেন সব কিছু কিন্তু এরকম লিনিয়ারাইজড অ্যারে ফরম্যাটে চলে আসতো। তো আমি যদি আরও একটা এক্সাম্পল নেই, আমি একটা বড় এক্সাম্পল যদি নেই, যে ইন্টিজার এখানে মনে করেন 4টা 4 ডাইমেনশনাল অ্যারে আমি ডিফাইন করলাম, যে 5 3, তারপর আবার নিলাম 5 4, ঠিক আছে, এরকম একটা আমি নিলাম। অ্যান্ড আমি যেটা করতে যাচ্ছি, যে অ্যারে অফ 2 1 3, তারপর আবার নিলাম 1 ইকুয়াল টু 8, এরকম একটা কাজ করলাম। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এই যে এইটার যেটা হলো আমার ডিফাইন করছি, আর এটাকে যখন ডিফাইন করছি ওটার অ্যাকচুয়াল টাইপ কি ওটাকে বের করা, দেন ওইখান থেকে হলো আমরা এটা দেখে দেখে আমার অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেস যেখানে ম্যাপ হবে সেটা ক্যালকুলেট করা। তাহলে দেখেন আমি এবার একটু মুখে মুখে করি, এইখানে আর কি মানে লিখতে আর কি যে এইভাবে লিখতে হবে, তাহলে আর কি আপনাদের জন্য সুবিধা হবে। বাট আপনি যদি মুখে মুখে করেন, দেখেন প্রথম কথা এখানে আমার 2টা কি স্কিপ করতে হবে, 2টা কোন জিনিসটা স্কিপ করতে হবে, 2টা স্কিপ করতে হবে আমার হলো এই ভিতরের জিনিসটা, তাই না? এই পুরা অ্যারেটা হলো 4 ডাইমেনশন, 4 ডাইমেনশন মানে কি টোটাল 5টা 3 ডাইমেনশনাল অ্যারে আছে, আবার প্রত্যেকটা 3 ডাইমেনশনাল অ্যারের ডাইমেনশন হচ্ছে আমার এইটা। তাহলে সবার আগে আমাকে 2টা স্কিপ করতে হবে এই 3 ডাইমেনশনাল অ্যারেটা। তাহলে এই 3 ডাইমেনশনাল অ্যারের সাইজ কত? দেখেন 2 ইন্টু মানে 2টা স্কিপ করতে হবে সেজন্য 2। এখন একটা 3 ডাইমেনশনাল অ্যারের সাইজ কত? এখানে ছিল হচ্ছে 3 ইন্টু 5 ইন্টু 4, 3 ইন্টু 5 ইন্টু 4, এটা তো নর্মাল ডাইমেনশন। আবার এখানে কি আলটিমেটলি কি আবার একটা করে ইন্টিজার আবার কত বাইট করে 4 বাইট করে, রাইট? এখানে 3 ইন্টু 5 ইন্টু 4 করে আমরা পাইলাম হলো টোটাল কতগুলো সেল আছে 3 ডাইমেনশনাল অ্যারেতে। আবার একটা 3 ডাইমেনশনাল অ্যারেতে একটা যে সেল আছে, একটা সেলের সাইজ কত? 4। এটা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছিল ইন্টিজারের কারণে, ঠিক আছে? অতএব আগেরটার সাথে চিন্তা করেন, আগেরটাতে আমরা কি করছিলাম, আমরা যদি যে এইভাবে চিন্তা করি যে আমাকে 3টা 1D অ্যারে স্কিপ করতে হয়েছিল, অর্থাৎ 3টা এই যে একে স্কিপ করতে হয়েছিল। তাহলে একটা 1D অ্যারের সাইজ কত ছিল? একটা 1D অ্যারের সাইজ ছিল 3 ইন্টু 4, তাই না? 3 4 12, এখানে 3, আর সেখান থেকে এই 4টা আসছিল কোথা থেকে? 4টা আসছিল আমার যেহেতু ইন্টিজার টাইপের অ্যারে, বা এই যে এখানকার ইন্টিজার সেখান থেকে আসতেছিল। তো আমরা কিন্তু ওই কাজটাই করছি। তাহলে এইখানেও দেখেন, এইখানেও কিন্তু আমরা সেম ওয়েতেই আগেছি, আমাকে 2টা স্কিপ করতে হবে। কাকে স্কিপ করতে হবে? যে এই পুরো জিনিসটাকে স্কিপ করতে হবে। তাহলে ওইটার জন্য আমরা এইভাবে লিখছি 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 4, এই পর্যন্ত লিখলাম। এবং একটা সেলের মধ্যে আবার কি এক ইন্টিজার থাকে, তাহলে একটা ইন্টিজারের সাইজ হচ্ছে 4, তাহলে এটাকে লিখলাম। আচ্ছা, প্লাস এরপরে আমাকে একটা কি স্কিপ করতে হবে? একটা হচ্ছে আমার এবার কি 2 ডাইমেনশনাল অ্যারে কি স্কিপ করতে হবে, রাইট? অর্থাৎ প্রথমবার আমি এই পোর্শনটাকে স্কিপ করছি। এরপর আমি কাকে স্কিপ করবো? এরপর আমি স্কিপ করবো হলো ভিতরের পোর্শনটাকে, অর্থাৎ এই যে এইটাকে স্কিপ করবো, এই যে 5/4 এটাকে ওখানে আমি স্কিপ করবো। তাহলে এটাকে যখন আমি স্কিপ করতেছি তখন আমার কি করতে হবে? কয়টাকে স্কিপ করতেছি? একটাকে, এই একটাকে স্কিপ করছি, তাহলে 1 ইন্টু, তাহলে কাকে স্কিপ করতেছি? 5/4 অ্যারেকে, তাহলে 5 ইন্টু 4 লিখলাম। এখন ওই অ্যারেতে একটা সেলের সাইজ কত করে? আবার 4 করে, তাহলে সেজন্য আমি এখানে 4 লিখলাম, এই এক্সট্রা করে একটা 4 লিখলাম, ঠিক আছে? তাহলে এই 4টা কি? এই 4টা কিন্তু এই যে ইন্টিজারের উইথ, এটার জন্য ভুল না হয়। আচ্ছা, এরপরে আমরা কাকে করব? এরপরে আমরা স্কিপ করব হচ্ছে আরও তিনটা কাকে স্কিপ করব? আমরা এই 1 ডাইমেনশনাল অ্যারেকে স্কিপ করব, এই 1 ডাইমেনশনাল অ্যারেকে স্কিপ করব, 3টা 1 ডাইমেনশনাল অ্যারেকে স্কিপ করব। তাহলে আমরা কত লিখব? 3 ইন্টু একটা 1 ডাইমেনশনাল অ্যারের সাইজ কত? 4টা করে এলিমেন্ট আছে, রাইট? তাহলে এখানে হবে 4 ইন্টু আবার একটা সেলে আমার উইথ কত? একটা সেলের উইথ হলো 4, তাহলে এক্সট্রা করে একটা 4 আসবে, ঠিক আছে? প্লাস লাস্টের এক মানে কি? লাস্টের এক মানে হচ্ছে একটা নর্মাল ঘর, একটা নর্মাল সিম্পল ঘর আমরা স্কিপ করব। তাহলে এখানে যেটা আসবে 1 ইন্টু 4, একটা ঘরের উইথ হলো 4, এটা পাচ্ছিল ইন্টিজার থেকে, সেই 4। তাহলে এই যে টোটাল আমার, তাহলে এই যে এইখানকার এই অ্যারের যে ট্রান্সলেশনটা কম্পাইলার আসলে যেটা করবে, এই পুরো জিনিসটাকে ট্রান্সলেট করে এত ইকুয়াল টু 8 এটা লিখবে। তার মানে দেখেন আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারেও কিন্তু আলটিমেটলি ট্রান্সলেট হয়ে সিঙ্গেল ডাইমেনশনে চলে আসে। সো এই ট্রান্সলেশনটা যদি না বুঝে থাকেন, আপনি আবার লেকচার 14-এ যাবেন। লেকচার 14-এ কিন্তু আমি এগুলো ডিটেলসে বলছি, মানে ছবি এঁকে দেখাইছি 2 ডাইমেনশনাল ক্ষেত্রে। সো ওইটা দেখে মানে এই লাইনটা কীভাবে আসছে সেটা হয়তো তখন বুঝতে পারবেন। তো স্ট্রাকচারের ক্ষেত্রেও দেখবেন যে আমরা কাইন্ড অফ সেম কাজই করতেছি, ঠিক আছে? তো এখানে
আমরা যদি একটু এক এক করে আসি, যেমন দেখেন এইটা হলো আমার স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আপনাদের যে রিডিং ম্যাটেরিয়ালসটা আছে, রিডিং ম্যাটেরিয়ালস থেকে আমি ডিরেক্টলি এক্সাম্পলটা নিছি। সো এখানে অ্যাডাম যেটা, এটা হচ্ছে আমার এই স্টুডেন্টের একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? এই স্টুডেন্টের ইনস্ট্যান্স হচ্ছে অ্যাডাম, অ্যান্ড এইটার যে সিজিপিএ সেটাকে আমি সেট করছি হচ্ছে 3.85, অর্থাৎ এই ভ্যালুটাকে আমি সেট করছি 3.85। তো এখন কথা হচ্ছে এটা কীভাবে মেমোরিতে মেশিনে ট্রান্সলেট করবে কম্পাইলার। তো সবার আগে দেখেন, আমরা যখন এরকম একটা ইনস্ট্যান্সকে ইনিশিয়ালাইজ করি বা একটা ইনস্ট্যান্স লিখি, তখন কিন্তু আমার মেমোরিতে সে জায়গা নেয়, তখন কিন্তু আমার মেমোরিতে সে জায়গা নিবে, অর্থাৎ এই জিনিসটা তখন কিন্তু মেমোরিতে জায়গা নিবে। তো আপনারা হয়তো এই জিনিসটা জানেন যে এইখানে আমার যে কোনো ধরনের ভেরিয়েবলের জন্য, মানে আমরা যখন একটা স্কোপে আসি, সেই স্কোপের করসপন্ডিং কিন্তু আমাদের স্কোপ ক্রিয়েট হয়, রাইট? সিম্বল টেবিলের মধ্যে স্কোপটা ক্রিয়েট হয়, দেন ওই স্কোপের মধ্যে আমার যে সব ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলগুলো কিন্তু আমার ওই টেবিলের মধ্যে স্টোর হয়। যেমন এখানে দেখেন, এখানে যখন আমি এই কার্লি ব্রেসটা পড়লাম, কার্লি ব্রেসের ভিতরে কিন্তু আমার এই যে এখন অনেকগুলো ভেরিয়েবল আছে, তাহলে বুঝতেই পারতেছেন এই কার্লি ব্রেসের ভিতরে কিন্তু একটা ডিফারেন্ট সিম্বল টেবিল ক্রিয়েট হবে বা একটা স্কোপ ক্রিয়েট হবে। সো ওই স্কোপের মধ্যে আমাদের কিন্তু এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? ওই স্কোপের মধ্যে ওই জিনিসগুলো থাকবে। তাহলে আমি যদি একটু আগে ওই জিনিসগুলো লিখে ফেলি, ওই সিম্বলগুলোকে যদি একটু লিখে ফেলি বা ওই সিম্বল টেবিলটা যদি কনস্ট্রাক্ট করি, তাহলে আপনাদের দেখবেন যে কোড জেনারেট করতে অনেক সুবিধা হয়ে গেছে। সো এইখানকার দেখেন, একটা সিম্বল টেবিলে আমরা কী স্টোর করি? নামটা স্টোর করি, টাইপ স্টোর করি, অফসেট স্টোর করি, আর উইডটা স্টোর করি, তাই না? এরকম কাজগুলো করি। তাহলে এইটার করসপন্ডিং আমি যদি একটা সিম্বল টেবিল আঁকি, শুধুমাত্র এই স্কোপকে চিন্তা করতেছি, তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে। প্রথমে আমার থাকতেছে যে আমার ভেরিয়েবলটার নাম কি, তাহলে আমার এখানে আছে স্টুডেন্ট আইডি, আমি এটাকে সংক্ষেপে লিখলাম এসটিডি আইডি, ঠিক আছে? এটা মানে হচ্ছে আমার স্টুডেন্ট আইডিকে বোঝাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন কী আছে, সিজিপি আছে, তাহলে ওটাকে লিখলাম। এরপরে ব্যাচ আছে, এটাকে লিখলাম। এরপরে ফুল নেম আছে, সো এটাকেও আমি লিখলাম। তাহলে ভেরিয়েবলের নামগুলো আমরা এখানে লিখলাম। এটা কিন্তু আমি যে ভিতরের স্কোপটা আঁকাচ্ছি। আমি একটু জিনিস মনে করে দিই, গ্লোবাল স্কোপও কিন্তু থাকে, তাই না? গ্লোবাল স্কোপের মধ্যে কিন্তু এই যে স্টুডেন্ট নামটা আছে, গ্লোবাল স্কোপ। আর এখন যেটা আঁকতেছি সেটা কিন্তু এটা ভিতরের স্কোপটা। গ্লোবাল স্কোপটা কিন্তু আমি আঁকতেছি না, ভিতরের স্কোপটা আঁকতেছি। সো ওখানে আমি আগে নামগুলো লিখলাম। এরপরে কি থাকবে? এরপরে থাকবে টাইপ। তাহলে প্রথমটা টাইপ হচ্ছে ইন্টিজার, তারপরটা টাইপ হচ্ছে ফ্লোট, তারপরটা টাইপ হচ্ছে আবার ইন্টিজার, অ্যান্ড এইটার টাইপ কি? ওই যে আমরা যেভাবে লেখা শিখছি, অ্যারে অফ 20, ক্যারেক্টার, ঠিক আছে? এটা হচ্ছে আমার তাহলে টাইপগুলো গেল। আচ্ছা, এরপরে আমরা কি স্টোর করব? আমরা মনে করি উইথটা স্টোর করব, উইথ। তাহলে একটা ইন্টিজার টাইপের যখন ভেরিয়েবল থাকবে, সেটার উইথ কত? এই টাইপের উইথ কত? এটা টাইপ কিন্তু 4, একটা ইন্টিজার। ফ্লোটের ক্ষেত্রে 8, ঠিক আছে? কিছু বলা না থাকলে আপনারা ইন্টিজারকে 4 ধরতে পারবেন, আর ফ্লোটে 8 ধরতে পারবেন। আর যদি বলা থাকে স্পেসিফিক্যালি, তখন যেইটা বলা আছে সেটাই ধরতে হবে। আচ্ছা, ব্যাচের ক্ষেত্রেও 4। আর এইটার ক্ষেত্রে কত হবে? এখানে দেখেন 20টা ক্যারেক্টার আছে। এখন সি আর C++-এ ক্যারেক্টারকে 1 বাইট আকারে মানে ধরা হয়েছে, ক্যারেক্টারকে 1 বাইট। আর জাভা আর খুব সম্ভবত C#, এই দুটাতে ক্যারেক্টারকে 2 বাইট ধরা হয়েছে, ঠিক আছে? আপনাদের যেটা রিডিং ম্যাটেরিয়ালস আছে সেখানে ক্যারেক্টারকে 2 বাইট ধরছে, সেজন্য আমি এখানে 2 বাইট ধরে ক্যালকুলেশনগুলো করব। সো এখানে দেখেন আমার 20টা ক্যারেক্টার আছে, কারণ ক্যারেক্টার অ্যারে 20। সো 20টা ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার যদি 2 বাইট হয়, তাহলে এখানকার উইথ হবে কত? 40 বাইট। তাহলে এটা হচ্ছে আমার যে উইথ, সেটা। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস স্টোর করতে হবে, সেটা হচ্ছে অফসেট। তো অফসেটটা আমাদের কি ছিল? অফসেটটা হচ্ছে আমার এই যে স্টুডেন্ট, এই মেমোরিতে যেখানে লোড হবে, সেইখান থেকে বাকি ভেরিয়েবলগুলো কত রিলেটিভ পজিশন দূরে আছে, রাইট? যেমন প্রথমটার জন্য অফসেট কত ছিল? 0 ছিল, অর্থাৎ প্রথমটা একদম শুরুতেই মেমোরিতে এই অবজেক্টটা যেখানেই লোড হবে একদম শুরুতেই সেটা থাকবে, ঠিক আছে? আমি কিন্তু আচ্ছা এইখানকে একটা জিনিস ক্লিয়ার করি, এখানে যে আমি অ্যাড্রেসগুলো বলতেছি মেমোরি, এগুলো কিন্তু লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল মেমোরি কথা বলতেছি, ঠিক আছে? বা আরও ইয়াভাবে বললে ভার্চুয়াল মেমোরির যে লেআউট সেটা বলতেছি, আমি ওখানে একটু পরে আসবো। আপাতত অফসেট মানে এইটুকু মাথায় রাখেন যে অফসেট মানে কী ছিল, যে আমার এটা একটা রিলেটিভ পজিশন, যে মেমোরিতে আমার এই অবজেক্টটা, স্টুডেন্টের করসপন্ডিং অবজেক্টটা যেখানে লোড হবে, সেইখান থেকে আমার এই বাকি ভেরিয়েবলগুলো কত দূরে। যেমন প্রথমটা তো একদম শুরুতেই থাকবে, সেজন্য এটার অফসেট হলো 0।
তাই না? তাহলে প্রথমটার জন্য অফসেট হচ্ছে আমার 0, পরেরটার জন্য অফসেট কত? যেমন চিন্তা করেন আমার যদি এটা যদি আমার মেমোরি হয়, আমি একটু আঁকি, এটা যদি আমার মেমোরি হয়, তো আমার এইটার করসপন্ডিং একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম এসটিডি, এরকম একটা আমি অফসেট ক্রিয়েট করলাম, সরি অবজেক্ট ক্রিয়েট করলাম এসটিডি, তাহলে এটা অবশ্যই মেমোরির মধ্যে লোড হবে। তো মেমোরির মধ্যে মনে করেন এসটিডি লোড হয়েছে আমার এই জায়গায় লোড হয়েছে, ঠিক আছে? আর উপরে উপরে অনেক কিছু আছে, উপরে অন্য জিনিসপাতি আছে, তো এইখানে লোড হয়েছে। সো এইখান থেকে দেখেন প্রথম যে ভেরিয়েবলটা স্টুডেন্ট আইডি, প্রথমটা কি একদম শুরুতেই থাকবে, এসটিডির একদম শুরুতেই থাকবে হলো স্টুডেন্ট আইডি, রাইট? একদম প্রথমেই থাকবে সেটা স্টুডেন্ট আইডি। আচ্ছা, এখন তাহলে এইটার রিলেটিভ পজিশন কত? রিলেটিভ পজিশন হলো যেখান থেকে লোড হয়েছে, যেখানে লোড হয়েছে সেইখান থেকে হলো স্টুডেন্ট আইডিটা কত দূরে, 0তম দূরে, কারণ ওখানেই তো সে আছে, সে শুরু তো হয়েছে ওখানেই, সেজন্য এটার অফসেট কত? 0। আচ্ছা, তাহলে এটার হলো অফসেট হলো 0, আমি এখানে অফসেট লিখলাম, অফ লিখে 0 লিখলাম। এখন দেখেন স্টুডেন্ট আইডি তো কিছু পরিমাণ জায়গা নিবে, কতটুকু জায়গা নিবে মেমোরি থেকে? এটা হলো 4 বাইট পরিমাণ জায়গা নিবে, তাই না? এটা পাচ্ছি কোথা থেকে? এটা পাচ্ছি হলো আমাদের উইথ থেকে, একটা ইন্টিজার টাইপের জিনিস 4 বাইট জায়গা নেয়। আচ্ছা, তাহলে নেক্সট যে ভেরিয়েবলটা আছে এই এসটিডি যে অবজেক্টটা আছে, এটা যে নেক্সট ভেরিয়েবল সিজিপিএ, সেটা শুরু হবে কোথা থেকে? দেখেন যেখান থেকে যেখানে আমার লোড হয়েছিল সেখান থেকে কিন্তু 4 ডিস্টেন্স দূরে, সেইখান থেকে 4 ডিস্টেন্স দূরে কিন্তু আমার নেক্সট ভেরিয়েবলটা শুরু হবে, তাই না? এটা কিন্তু বলাই যায় যে যেহেতু প্রথমটা 4 বাইট পরিমাণ জায়গা নিচ্ছে, সেজন্য আমার এরপরে যদি কোনো ভেরিয়েবল আসে তাহলে সেটা 4 বাইট পর থেকে শুরু হবে। তাহলে আমার নেক্সট ভেরিয়েবলটা অর্থাৎ সিজিপিএর জন্য অফসেট কত হবে? সিজিপিএর জন্য অফসেট হবে হচ্ছে আমার 4, সিজিপিএর জন্য অফসেট হবে আমার 4, অর্থাৎ আমার যেইখানে লোড হয়েছে সেখান থেকে 4 ডিস্টেন্স দূরে আসে হইলো আমার সিজিপিএটা, সেখান থেকে 4 ডিস্টেন্স দূরে আসে আমার সিজিপিএটা, অর্থাৎ রিলেটিভ ডিস্টেন্সটা কত? 4। আচ্ছা, দেন সিজিপিএ কতটুকু জায়গা নেয়? সিজিপিএ জায়গা নেয় দেখেন 8 বাইট, যেহেতু এটা ফ্লোট। তাহলে সিজিপিএর পর যেটা আছে, সিজিপিএর পর যে ভেরিয়েবলটা আসবে সেইটা কত, মানে কত অফসেটে থাকবে? সেটা কিন্তু 4 + 8 অর্থাৎ টোটাল 12 বাইট দূরে থাকবে, রাইট? যেমন এখান থেকে এটা হলো 4 বাইট, দেন এখান থেকে এটা হলো 8 বাইট, তাহলে টোটাল কত? টোটাল হলো 12। তাহলে সিজিপিএর পর যে ভ্যালুটা থাকবে, যেমন এখানে আছে ব্যাচ, তাহলে এইটা কত অফসেটে থাকবে? এটা কিন্তু থাকতেছে হলো আমার 12 অফসেটে। তাহলে উপর থেকে একদম 12 বাইট দূরে আমার এই ব্যাচটা শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেন এইখানে এই যে এখন দেখেন এই ব্যাচটা কতটুকু আবার জায়গা নেয়? এই ব্যাচটা কি ছিল? এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ছিল, এই ব্যাচটা ছিল একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেজন্য এইটা আবার কত বাইট জায়গা নেয়? 4 বাইট জায়গা নেয়, এইটা আবার 4 বাইট জায়গা নেয়। তাহলে এরপরে যে ভেরিয়েবলটা আসবে, এরপরে যেটা আসবে যেটা হলো ফুল নেম, এরপরে যেটা আসবে যেটা হলো ফুল নেম, সেটা কত দূরে আছে দেখেন, সেটা একদম শুরু থেকে 4, 8 আর 4 12 আর 4 16, এটা কিন্তু 16 বাইট দূরে আছে। তাহলে ফুল নেমের অফসেট হবে কত? 16। অ্যান্ড ফুল নেমে উইথ কত হবে? অর্থাৎ এইটা আবার কত জায়গা জুড়ে থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 20টা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার 2 বাইট করে যদি হয় তাহলে 40 বাইট, তাই না? উইথ তো দেখেন এখানে 40 আছে, এখানকার উইথ তো 40 আছে। সো বুঝতেই পারতেছেন যে এইটা নিবে কত? এটা নিবে কিন্তু 40 বাইট পরিমাণ জায়গা নিবে। আচ্ছা, এটা একটু নিচে নামি, এটা কিন্তু টোটাল 40 বাইট পরিমাণ জায়গা নিবে, ঠিক আছে? তাহলে এরপরে যদি কোনো ভেরিয়েবল আসতো, ইনকেস মনে করেন ফুল নেমের পর আরও যদি কোনো ভেরিয়েবল আসতো, আরেকটা যদি ভেরিয়েবল আসতো, কথা এক্স নামে একটা ভেরিয়েবল ধরলাম, সেইটার অফসেট কত হইতো? সেটার অফসেট দেখেন এই যে আমি যদি সবগুলোকে যোগ করি, যেমন 4 8 আর 4 12 আর 4 16 আর 40 কত? 56। তাহলে এটার পরে যদি কোনো কিছু আসতো, এটার অফসেট কিন্তু হইতো 56, অর্থাৎ একদম শুরু থেকে 56 ডিস্টেন্স দূরে আমার এই জিনিসটা আছে, একদম শুরু থেকে 56 ডিস্টেন্স দূরে আমার এই জিনিসটা থাকবে এরপরে যদি কিছু থাকতো, ঠিক আছে? সো দেখেন অফসেট ক্যালকুলেট করার আমি একটা ওয়ে বলে দিই, মানে খুব মানে এটা আসলে দেখে বোঝা যায় কীভাবে আমরা অফসেটগুলো পাচ্ছি। দেখেন প্রথমটার জন্য তো 0, প্রথমটার জন্য কিন্তু আমার অফসেটটা 0, একদম প্রথমটা, তাহলে এটা আমি লিখলাম। এরপরে দেখেন প্রথমটার অফসেটের সাথে আমি যদি প্রথমটার উইথ যোগ দিই, 0-র সাথে আমি যদি এটার উইথ যোগ দিই, এটার উইথ কত ছিল? 4, যেমন স্টুডেন্ট আইডি ছিল ইন্টিজার, সেজন্য উইথ হলো 4, 0-র সাথে যদি 4 যোগ দিই তাহলে দেখেন পরেরটার অফসেট পাচ্ছি, যে সিজিপি এর অফসেট তাহলে কত? 4, ঠিক আছে? এখন সিজিপি এর পরেরটার অফসেট পাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা সিজিপি এর যেটা অফসেট
সেইটার সাথে যদি সিজিপি এর উইথটাকে যোগ করে দেই তাহলে দেখেন আমরা তার পরের ভেরিয়েবলের অফসেট পাচ্ছি। অর্থাৎ 4-এর সাথে যখন আমরা 8 যোগ করতেছি তখন দেখেন আমরা পাচ্ছি 12। ঠিক আছে, তাহলে ব্যাচের জন্য অফসেট কত? 12। তাহলে ফুল নেমের জন্য অফসেট কত হবে? যেটা ব্যাচের পরে আমরা কি করব, ব্যাচের অফসেটটা দেখব আর ব্যাচের উইথটা দেখব। তাহলে এই দুটো যদি যোগ করে দেই সেটাই কিন্তু দেখেন আমার ফুল নেমের যে অফসেট সেটা। অ্যান্ড ম্যাথমেটিক্যালি কিন্তু সেটাই হচ্ছে, তাই না? উপর থেকে আমরা বেসিক্যালি উইথ যোগ করে করেই কিন্তু আমরা আসতেছি। সো আমরা ওই কাজটাই করতেছি। তাহলে দেখেন ফুল নেমের অফসেট হচ্ছে 16। তাহলে ফুল নেমের পরে যদি কোনো কিছু থাকে সেটার অফসেট কত পাবো? যে আমরা দেখবো যে ফুল নেমের অফসেট প্লাস ওইটা কতটুকু জায়গা নিচ্ছে, ওটা নিচ্ছে 40 বাইট। তাহলে 16-র সাথে 40 যোগ করলে কত আসে? 56। তাহলে দেখেন এই নেক্সট যেটা আসবে সেটার অফসেট হচ্ছে 56। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমরা যদি এখন অফসেটগুলোকে লিখি, প্রথমটা হচ্ছে 0, তারপরটা কত হবে? 0-র সাথে আমরা যদি 4 যোগ করি, 0-র সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে নেক্সটটার অফসেট হচ্ছে 4। তাহলে সিজিপি এর জন্য অফসেট হচ্ছে আমার 4। আমি একটু লিখি এখানে, এটা হলো অফসেট। আচ্ছা, এরপরে ব্যাচের জন্য অফসেট কত সেটা কীভাবে পাবো? 4-এর সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে পাচ্ছি হলো 12। তাহলে এটা হলো আমার ব্যাচের জন্য অফসেট। আচ্ছা, ফুল নেমের জন্য অফসেট কত সেটা কত কীভাবে পাবো? 12-র সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে পাচ্ছি হলো 16। তাহলে এটা হলো ফুল নেমের জন্য অফসেট। আর ফুল নেমের পরে যদি কিছু থাকতো সেটার অফসেট কত হইতো? সেটার জন্য 16-র সাথে 40 যোগ করলে আমরা কত পাচ্ছি? 56 পাচ্ছি। তাহলে সেটা হলো আমার এর পরে যদি কিছু থাকতো সেটার জন্য অফসেট। ঠিক আছে, তো অফসেট দিয়ে আমরা তাহলে বেসিক্যালি বুঝাইলাম এটা কিন্তু আমার একটা মেমোরির যে রিলেটিভ পজিশন, প্রত্যেকটা ভেরিয়েবল রিলেটিভলি কত দূরে আছে সেইটা। ঠিক আছে, অ্যান্ড এই যে এইখানে যে আমরা রিলেটিভ পজিশনটা বললাম এইটার কারণেই কিন্তু আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে দেখবেন যে এই স্ট্রাকচারের জন্য আমরা ওই অ্যারেকে যেভাবে অ্যাক্সেস করি এখানকার ভেরিয়েবলগুলোকেও আমরা সেমভাবেই অ্যাক্সেস করি, জাস্ট ফর দিস রিলেটিভ পজিশন। ঠিক আছে, তো কীভাবে করি এখন একটু আসি। যে ধরে নেন আপনার কাছে এখন তো এই টেবিলটা আছে, তাহলে যখন কম্পাইল করবেন কম্পাইলার কিন্তু এই টেবিলটা বানাবে, সিম্বল টেবিল, তাই না? এটা তো অলরেডি আমরা শিখে আসছি। এই সিম্বল টেবিলটা বানাবে স্কোপ অনুযায়ী। তাহলে এই স্কোপের করসপন্ডিং তার কাছে কিন্তু এরকম একটা স্কোপ টেবিল থাকবে, এবং এই স্কোপ টেবিলের মধ্যে এই ফিচারগুলো কিন্তু কম্পাইলারের কাছে অ্যাক্সেস আছে, এই টেবিলের যে জিনিসগুলো। তো এখন এরকম একটা লাইন আসলো যে অ্যাডাম ডট সিজিপিএ ইকুয়াল টু 3.85। ঠিক আছে, এরকম একটা লাইন আসলো। তো অ্যাডাম হলো আমার স্টুডেন্ট ক্লাসের যে অবজেক্ট, ক্লাস না তো এই স্ট্রাকচারের একটা ইনস্ট্যান্স। ঠিক আছে, এই স্ট্রাকচারের একটা ইনস্ট্যান্স বা একটা অবজেক্ট আকারে চিন্তা করতে পারেন, সেটা হলো অ্যাডাম। তো অ্যাডাম ডট সিজিপি ইকুয়াল টু 3.85 বলছে, অর্থাৎ অ্যাডাম যে অবজেক্টটা আছে সেটা সিজিপিএ ভ্যালু কত হবে? 3.85 হবে। সো দেখেন এইখানে সবার আগে কি হবে? অ্যাডাম যখন ইনিশিয়ালাইজ হয়েছে, অর্থাৎ আমাকে দেখেন কোডে কিন্তু কোথাও এরকম একটা লাইন আগে লেখা লাগছে যখন অ্যাডামকে ইনিশিয়ালাইজ আমরা করছি, যে স্টুডেন্ট অ্যাডাম, এরকম একটা কিন্তু লাইন লিখছি যেখানে অ্যাডামকে ইনিশিয়ালাইজ করছি। তাহলে যখন আমরা এই লাইনটা লিখবো তখন কিন্তু মেমোরির মধ্যে এই অ্যাডামটাকে কিন্তু লোড করা হবে। ঠিক আছে, মেমোরির মধ্যে তখন কিন্তু এই অ্যাডামটাকে লোড করা হবে। তাহলে মেমোরির মধ্যে মনে করেন এই অ্যাডামটা লোড হইল, কোথাও এখানে লোড হইলো, এইখানে লোড হইলো, ধরলাম যে 1000 পজিশনে লোড হইলো, মেমোরির যে 1000তম বাইট সেখানে এসে লোড হইলো। ঠিক আছে, এই জায়গাতে আমার অ্যাডামটা লোড হইলো। তো এখন আমার কাজ কি? 1000 বাইট থেকে কত দূরত্বে সিজিপিএ আছে সেখানে যাওয়া, রাইট? যেমন 1000 বাইটের প্রথমেই থাকবে কে? একদম শুরুতেই থাকবে কিন্তু স্টুডেন্ট আইডি, এসটিডি আইডিটা কিন্তু একদম শুরুতেই থাকবে। অর্থাৎ 1000 বাইট থেকে একদম প্রথমেই শুরু হবে হলো স্টুডেন্ট আইডিটা। দেন এইটা কতটুকু জায়গা নেবে? 4 বাইট জায়গা নেবে, যেহেতু একটা ইন্টিজার। তাহলে নেক্সট ভেরিয়েবলটা শুরু হবে কত থেকে? 1004 থেকে। ঠিক আছে, মানে অফসেট তাহলে কত? 4। অফসেট 4 কীভাবে পাচ্ছি? যে 1004 থেকে যদি 1000 বাদ দিই, দেখেন অফসেট 4, রিলেটিভ পজিশন কিন্তু 4। তাহলে নেক্সটটার জন্য অফসেট কত? নেক্সটটার জন্য অফসেট হচ্ছে আমার 4। তাহলে এই জিনিসটা আই গেস বুঝতে পারছেন যে আমার অ্যাডাম যেখানে লোড হচ্ছে, স্টুডেন্ট আইডিটা ওখানেই লোড হচ্ছে একদম প্রথমেই, সেজন্য অফসেট 0। আচ্ছা, অ্যাডাম যেখানে লোড হচ্ছে ওইখান থেকে কত দূরত্বে সিজিপিএটা আছে এটা আমরা পাবো কোথা থেকে? এটা পাবো হচ্ছে আমরা অফসেট থেকে। আমরা দেখেন সিজিপিএটা আছে কত? 4 অফসেটে, তাই না? এবং আমরা দেখেও বুঝতেছি যে স্টুডেন্ট আইডির পরপরই দেখেন আমাদের সিজিপিএর ভ্যালুটা আছে, স্টুডেন্ট আইডির পরপরই আমাদের সিজিপিএর ভ্যালুটা আছে। তাহলে এটাও কিন্তু আমার লোড হইলো কত? 4 ডিস্টেন্স দূরে, যেহেতু স্টুডেন্ট আইডিটা 4 উইথ নেয়। তাহলে এইখানে কিন্তু আমার আসতে হলো সিজিপিএটা। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হইলো এই যে 1004, তাই না? এইখানে গিয়ে এটার ভ্যালুটা, এই মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটাকে
3.85 করে দেওয়া, মানে মেমোরি অ্যাড্রেসটাকে না, তো মানে এই মেমোরি অ্যাড্রেসটা মানে যেই সেলটাকে হোল্ড করতেছে সেই সেলের ভ্যালুটাকে 3.85 করে দেওয়া, ঠিক আছে। অর্থাৎ 1004 মেমোরি অ্যাড্রেসটার মধ্যে যেই সেলটা আছে সেই সেলের ভ্যালুটা 3.85 করে দেওয়া, এটাই হলো আমাদের কাজ। তাহলে আমরা যদি জাস্ট ফর এই এক্সাম্পল, মানে এই এক্সাম্পলে যদি আমরা এরকম একটা কাজ করি যে এই 1004-এর মধ্যে আমার এই আমার যে সেলটা আছে সেটা ভ্যালু 3.85 যদি করে দিই, তাহলে কিন্তু আমার জন্য হয়ে গেল। বাট এখন একটা কথা হচ্ছে, এই যে আমি আপনাকে শুরুতে বললাম যে 1000-এ যে লোড হবে এটা কিন্তু গ্যারান্টিড না, তাই না? এই জিনিসটা তো গ্যারান্টিড না যে কোথায় লোড হবে, এটা কিন্তু আমরা আগে থেকে জানি না যে এই যে মেমোরি লোকেশনটা যে কোথায় লোড হবে। সেই জন্য কিন্তু আমরা অফসেটগুলোকে রাখছি যে যেখানে লোড হবে সেখান থেকে এত দূরে, যেখানে লোড হবে সেখান থেকে এত দূরে, সেই জন্য কিন্তু আমরা অফসেটগুলোকে রাখি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে অ্যাডামটা কোথায় লোড হবে সেটাকে আপনাদের যে রিডিং ম্যাটেরিয়াল আছে সেখানে বাই কনভেনশন এইভাবে দেখানো হয়েছে যে @অ্যাডাম, এটা দিয়ে মানে বোঝাই হলো অ্যাডাম যেখানে লোড হয়েছে সেটার অ্যাড্রেস। যেমন আমাদের এই কেসের ক্ষেত্রে সেটার ভ্যালু হচ্ছে 1000, ঠিক আছে, আমাদের এই কেসের ক্ষেত্রে সেটার ভ্যালু হচ্ছে 1000। তো তাহলে T1 এর মধ্যে আমরা কাকে পাচ্ছি, আমরা যেখানে লোড হচ্ছে অ্যাডামকে সেখানে পাচ্ছি, ঠিক আছে। এরপরে আমাদের কাজ কি, যে সিজিপি এর কাছে যাওয়া। আমরা যদি এখানে চলে আসি, এরপর কাজ হলো সিজিপি এর কাছে যাও। দেখেন সিজিপি কত অফসেট দূরে আছে, 4 অফসেট দূরে আছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা T1 এর কাছে এখন হলো অ্যাডামের অ্যাক্সেসটা আছে, মানে অ্যাডামের লোকেশনটা আছে। এইখান থেকে আমরা 4 দূরত্বে, এইখান থেকে আমরা যদি, আমি একটু এখানে লিখি, দেখেন T1 থেকে আমরা যদি 4 অফসেট নেই তাহলে সেখানে আমরা ভ্যালু কত করতে হবে, 3.85। তাহলে T1 হচ্ছে আমার এইখানে, এখন T1 হলো এইখান থেকে যদি আমি 4 রিলেটিভ পজিশনে যাই তাহলে কিন্তু আমার যে ভ্যালুটা সেটা হচ্ছে কত করতে হবে, 3.85 করতে হবে। অর্থাৎ এইটার ভ্যালুটা কত করতে হবে, 3.85 করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই যে এইটার করসপন্ডিং যে লাইনটা, মানে কম্পাইলার কীভাবে ট্রান্সলেট করবে সে হলো বেসিক্যালি এই কাজটা করবে। আবার আপনি একবারেও এটাকে লিখতে পারেন, একবারেও আপনি এইভাবে লিখতে পারেন যে @অ্যাডাম মানে হচ্ছে যেখানে হলো অ্যাডামটা লোড হবে সেইখান থেকে 4 ডিস্টেন্স দূরে 3.85, একবারে এই লাইনটাও লিখতে পারেন। আমি এখানে ভেঙে ভেঙে করছি, বাট আপনি চাইলে এইভাবে একটা লাইনেই এই কাজটা করতে পারেন, ঠিক আছে। সো এখন দেখেন আমি যেটা বলছিলাম যে একটু এটা দিয়ে দেখেন, এখানে দেখেন ওই যে সিঙ্গেল অ্যারেকে আমরা যেভাবে করতাম, সিঙ্গেল অ্যারেকে যেভাবে আমরা অ্যাক্সেস করতাম, দেখেন ওইভাবেই কিন্তু আমরা অ্যাক্সেস করতেছি। এখন কথা হচ্ছে কেন করতেছি এরকম। আমি হয়তো এই কথাটা আগেও একবার কোনো একটা ভিডিওতে বলছি যে অ্যারেতে আমরা যখন এইভাবে কোনো কিছু লিখি, ঠিক আছে, অ্যারেতে এইভাবে যখন কোনো কিছু লিখি সেটা মেশিন কিভাবে এই জিনিসটাকে ট্রিট করে, মেশিন ট্রিট করে যে আমার অ্যারের বেজ অ্যাড্রেসের সাথে, বেজ অ্যাড্রেস মানে হচ্ছে অ্যারেটা যেখানে লোড আছে সেটার সাথে 4 অফসেট মানে 4 অফসেট দূরে আমাকে কিছু একটা করতে হবে। অর্থাৎ 4 অফসেট দূরে আমি এখানে 2 স্টোর করব। অর্থাৎ যেটা বেসিক্যালি হয়, অ্যারের যে বেজ অ্যাড্রেস সেটার সাথে 4 যোগ হয়, ঠিক আছে, অ্যারের যে বেজ অ্যাড্রেস সেটার সাথে 4 যোগ হয়। তো এইটা করে আমি যে জিনিসটা পাচ্ছি, সেইখানে আমি জাস্ট পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, যদি না জেনে থাকেন যে পয়েন্টার দিয়ে কীভাবে করতে, ওটা দিয়ে অত মানে চিন্তা করার দরকার নেই। জাস্ট এটা মাথায় রাখেন, কনসেপ্টটা ক্লিয়ার রাখেন যে এখানে বেসিক্যালি যেটা হয়, অ্যারের বেজ অ্যাড্রেসের সাথে 4 যোগ করলে যেই মেমোরি অ্যাড্রেসটা পাই সেই মেমোরি অ্যাড্রেসে আমি এই 2 ভ্যালুটাকে রাখতেছি, ঠিক আছে। অ্যারেকে কিন্তু এইভাবে ইন্টারপ্রেট করে কম্পিউটার হার্ডওয়্যার। সেজন্য দেখেন আমরা কিন্তু লেখি হইল অ্যারে অফ 2 বা অ্যারে অফ 3 এভাবে ইন্ডেক্স করি, বাট কম্পাইলার কিন্তু সেটাকে ট্রান্সলেট করে ও কিন্তু ওই অ্যাকচুয়াল অফসেটে নিয়ে যায়। যেমন এটা যদি ইন্টিজার অ্যারে হয় তখন কিন্তু কম্পাইলার এটাকে অ্যারে অফ 6 বানায় ফেলবে, অ্যারে অফ 8 বানায় ফেলবে, 2 × 4। দেন আপনি যদি এখানে লেখেন যে 6, তখন ও কম্পাইলার এটা ট্রান্সলেট করে কিন্তু এইটা = 6 লিখবে। অর্থাৎ হার্ডওয়্যার কিন্তু এইটার সাথে ডিরেক্টলি এই অফসেটটা যোগ দিয়ে যেই মেমোরি লোকেশনটা পাচ্ছি সেই মেমোরি লোকেশনের মধ্যে আমার 6টাকে স্টোর করবে, ঠিক আছে। ওই জন্য দেখেন আমরা লিখি ইন্ডেক্স, আমরা কিন্তু অ্যাকচুয়াল অফসেটটা দেই না, আমরা দেই হলো ইন্ডেক্স, বাট কম্পাইলার সেটা ট্রান্সলেট করে এরকম ইন্ডেক্সে নিয়ে যায়, অ্যাকচুয়াল অফসেটে নিয়ে যায়, ঠিক আছে। যেই অফসেটটা বেসিক্যালি কম্পিউটার হার্ডওয়্যার কী করে, কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে এই অ্যারের যে বেজ অ্যাড্রেস আছে সেটা হলো অ্যারের নাম থেকে পাওয়া যায়, ওটার সাথে 8 যোগ করে যে মেমোরি লোকেশনটা হবে সেই মেমোরি লোকেশনের যে সেলটা আছে সেই সেলের ভ্যালু 6 করে দেয়, ঠিক আছে। তো এই যে দেখেন আমরা তাহলে কী করতে, আমাদের কাছে যদি কোনো একটা নাম থাকে,
আমরা যদি এটার যদি আমরা অ্যাড্রেস জানি, সেই অ্যাড্রেসের সাথে আমরা যদি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু লিখি, তাহলে আমাদের হার্ডওয়্যার সেটাকে কীভাবে ট্রিট করে, আমাদের হার্ডওয়্যার এইটার সাথে এইখানে যেই জিনিসটাই লিখবো সেটাকে অফসেট আকারে ট্রিট করে, অর্থাৎ হার্ডওয়্যার ইন্টারনালি ওটার সাথে ওটা যোগ করে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুর মধ্যে গিয়ে চেঞ্জ করে। ঠিক আছে, সেজন্য দেখেন আমরা কিন্তু এইখানে এটা একটু মুছে ফেলি, আমরা এইখানে দেখেন T1 লিখছি, এই 4টা কিন্তু রিলেটিভ পজিশন। এখানে কিন্তু আমি 1004 ডিরেক্ট লিখিনি, 1004 কিন্তু হার্ডওয়্যার হইলো ক্যালকুলেট করবে। যেমন যখন এই যে @Adam এটার ভ্যালু যদি 1000 হয়, তখন হার্ডওয়্যার কি করবে, এই T1 মানে তো এখন 1000, T1 মানে হচ্ছে আমার 1000, এইটার সাথে 4 ও যোগ করবে, মানে ও যোগ করে ওটার মধ্যে 3.85 রাখবে। বাট এখানে হলো আমাদের কোনো কিছু করতে হবে না, আমাদের কাজ হলো হার্ডওয়্যার যেই ফরম্যাটে চাচ্ছে সেই ফরম্যাটে ইনস্ট্রাকশনগুলোকে যেন আমরা দিতে পারি। ঠিক আছে, সেজন্য দেখেন হার্ডওয়্যারের ফরম্যাটটা কি, হার্ডওয়্যার ফরম্যাট হলো তুমি একটা মেমোরি লোকেশন দাও যেখানে আর কি হোল্ড করতেছে, ওটার সাথে তুমি যদি এখন থার্ড ব্র্যাকেট আকারে তুমি যদি কোনো কিছু লেখো, সেটা হইলো আমি ওটাকে অফসেট আকারে ট্রিট করব। তাহলে আমি ওই জন্য দেখেন অ্যাডাম যেখানে লোড হয়েছে সেটা আমি একটা মেমোরি অ্যাড্রেসে নিছি, দেন হইলো ওটার সাথে আমি থার্ড ব্র্যাকেট আকারে একটা অফসেট দিয়ে দিছি, যেই অফসেটে আমার অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমার লোড করতে হবে। তাহলে বুঝতেই পারছেন আই গেস, এটা আর এক্সপ্লেন করার প্রয়োজন নাই যে এইটা কিভাবে ট্রান্সলেট করবে। যে আগে আমাদের অ্যাডাম যেখানে লোড হয়েছে ওটাকে আমরা পাচ্ছি @Adam দিয়ে, আমি যদি জেনেরিকভাবে বলি এইটা দিয়ে পাচ্ছি, দেন এইখান থেকে এইটার অফসেট কত 4, তাহলে আমরা ওইটাই লিখছি T1 of 4 = 3.85। ঠিক আছে, তারপর দেখেন এখানে আরেকটা এক্সাম্পল আছে, CH = Adam.fullname 10। তো আমরা একটু এখানে যাই, তো ওখানে কি বলছে দেখেন, এখানে ফুল নেমটা কি, ফুল নেমটা কিন্তু একটা ক্যারেক্টার, সির মধ্যে আমার স্ট্রিং নামের কোনো কিন্তু কিওয়ার্ড নাই, স্ট্রিংকে রিপ্রেজেন্ট করা হয় অ্যারে অফ ক্যারেক্টার্স দিয়ে, অর্থাৎ এইভাবে, এইটা মানেই হচ্ছে সিতে স্ট্রিং। সো এখানে দেখেন, এখানে বেসিক্যালি কি হয়েছে, আমি যদি একটু লিখি CH = ওখানে বলছে Adam.fullname 10, এরকম একটা কথা বলছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে কি হচ্ছে, আমার অ্যাডাম অবজেক্টের ফুল নেম ভেরিয়েবলের কাছে আগে গেছে, এইখানে গেছে, এইখানে যাওয়ার পর 10th ইন্ডেক্সে যেই ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাকে কিন্তু এখানে রাখছে। এখানে কিন্তু শুধু একটা ক্যারেক্টার আসবে, ফুল স্ট্রিং কিন্তু আসতেছে না, তাই না? কারণ কি, এটা তো অ্যারে অফ ক্যারেক্টার্স। সো এই ফুল নেমটা হলো আমার অ্যারে অফ ক্যারেক্টার্স, অর্থাৎ একটা অ্যারে আছে যেখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, এই অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে সে 10 নাম্বার ইন্ডেক্সে ক্যারেক্টারকে চাচ্ছে, 10th ইন্ডেক্সে সে ক্যারেক্টারকে চাচ্ছে। ঠিক আছে, তো এখন তাহলে এইটার করসপন্ডিং আমার কম্পাইলার এটা কীভাবে ট্রান্সলেট করবে সেটা এখন আমরা একটু দেখি। তো প্রথম কাজ হলো অ্যাডাম কোথায় লোড হয়েছে সেটাকে খুঁজে বের করা, তাই না? প্রথম কাজ হলো অ্যাডাম কোথায় লোড হয়েছে সেটাকে খুঁজে বের করা। তাহলে সেটাকে কীভাবে খুঁজে বের করি আমরা, ওই যে @Adam দিয়ে। আর যদি ইনকেস পরীক্ষার প্রশ্নে বলা থাকে যে এটা লোকেশন হচ্ছে 1000 বা 2000 যাই হোক, তখন আপনি জাস্ট T1 = 1000 লিখলেই হবে, বাকি পোর্শন কিন্তু সেম থাকবে। বাকি পোর্শন হচ্ছে যে আগেরকার ক্ষেত্রে আগের যে এক্সাম্পলটা, অর্থাৎ এই যে এইখানে Adam.cgp = 3.85, এটার ক্ষেত্রে যদি বলা থাকতো যে আমার লোকেশন 1000, তখন আপনি জাস্ট সিম্পলি T1 = 1000 লিখে এরপর যদি T1 4 = 3.85 লিখতেন তাহলেই আমার হয়ে যাইতো। মানে আপনাকে কিন্তু আলাদা করে 1004 লেখা লাগতো না, কারণ কি, এই যে এইটা লেখা মানেই হচ্ছে 1004, সেটা হলো কম্পিউটার হার্ডওয়্যার অটোমেটিক ক্যালকুলেট করে ফেলবে। ঠিক আছে, সো আমরা যদি ওই সেম ইয়াটাই ফলো করি, যে আমাদের সবার আগে কাজ হলো অ্যাডামকে লোড করা, তাহলে অ্যাডামকে লোড করার জন্য আমরা যেটা করব, T1 = @Adam, এটা লিখলাম, তাহলে হলো অ্যাডামের যে লোকেশন সেটা আমার কাছে লোড হইলো। এখন আমাদের কাজ কি, এখন কাজ হলো এখান থেকে ফুল নেমের কাছে যাওয়া, যে ফুল নেম কত দূরে আছে, মানে হলো ফুল নেমের অফসেটটা। তো ফুল নেমের অফসেটটা আপনারা এই যে সিম্বল টেবিল আছে সেখান থেকেও দেখতে পারেন যে ফুল নেমের অফসেট কত, 16, এখানেও দেখতে পারেন। বাট আমি সাজেস্ট করব যে এটা মুখে মুখে ক্যালকুলেট করা। ঠিক আছে, যেমন মুখে মুখে দেখেন কীভাবে ক্যালকুলেট করতে পারি, প্রথমটার জন্য অফসেট তো 0, তাই না? পরেরটার জন্য অফসেট কত, ওটা কীভাবে বের করবো, যে প্রথমটার অফসেট প্লাস এইটার এটার উইথ কত 4, যেহেতু ইন্টিজার, তাহলে পরেরটার জন্য অফসেট কত হবে, 4 হবে, 0-র সাথে যদি 4 যোগ করি 4ই হবে। আচ্ছা, থার্ডটা অর্থাৎ ব্যাচের জন্য অফসেট কত হবে, সেটার জন্য কী করব, সেকেন্ডটার অফসেট দেখব, সেকেন্ডটার অফসেটের সাথে সেকেন্ডটার উইথ যোগ করব, তাহলে সেকেন্ডটার উইথ কত 8, তাহলে এখানকার কত পাচ্ছি, 12 পাচ্ছি। ঠিক আছে, তাহলে ব্যাচের জন্য অফসেট হচ্ছে 12। আচ্ছা, ফুল নেমের জন্য অফসেট কত, এটা কীভাবে পাবো, আগেরটার অফসেট 12-র সাথে আগেরটা উইথ যোগ দিব, উইথ কত এখানে 4, তাহলে 12 আর 4-এ 16, তাহলে দেখেন ফুল নেমের অফসেট কত হচ্ছে, 16 হচ্ছে।
তাহলে আমরা যেটা করতেছি এই T1 এর সাথে T1 থেকে আমরা যদি 16 অফসেট যাই তখন যেটা পাচ্ছি সেটা হলো আমার T2-র মধ্যে রাখতেছি। তার মানে দেখেন T2 আসলে কোথায় পয়েন্ট করে আছে, T2 কিন্তু এখন পয়েন্ট করে আছে আমার হলো ফুল নেমের মধ্যে, মানে ফুল নেম যেখানে শুরু হয়েছে, ফুল নেম যেখানে শুরু হয়েছে সেইখানে কিন্তু আমার এখন T2 পয়েন্ট করে আছে, তাই না? সেখানে হলো আমার T2 পয়েন্ট করে আছে। এখন আমরা কিন্তু শুরু থেকেও আবার কত ইন্ডেক্সে গেছি, কোডের মধ্যে এই 10 কিন্তু ইন্ডেক্স, এটা কিন্তু অফসেট না। আমরা যখন কোডে লিখি, সিতে লিখি, তখন কিন্তু এটাকে ইন্ডেক্স লিখি। তাহলে দেখেন আমরা এখন আসি, কারেন্টলি আসি ফুল নেম যেখানে শুরু হয়েছে সেখানে। এখন এখান থেকে আমাকে 10 ইন্ডেক্স দূরে যাইতে হবে, আমার এখানে যে দেওয়া আছে এখান থেকে আমার 10 ইন্ডেক্স দূরে যাইতে হবে। এখন 10 ইন্ডেক্স মানে অফসেট কত দূরে যাওয়া? অফসেট হলো 20 বাইট দূরে যাওয়া। কেন? কারণ হলো একটা ক্যারেক্টার তো হলো 2 বাইট করে জায়গা নেয়। যেমন চিন্তা করেন ফুল নেম মানে হলো কি, এরকম অনেকগুলো স্লট আছে, টোটাল 10টা স্লট আছে, সরি 20টা স্লট আছে, যেহেতু ওখানকার ইয়াটা কত ছিল, ক্যারেক্টার 20 ছিল, রাইট? তাহলে এই অ্যারেটার মধ্যে টোটাল 20টা স্লট আছে। এখন আমি চাচ্ছি হলো 10 নাম্বার ইন্ডেক্সে যাইতে, তাহলে প্রত্যেকটা স্লট হচ্ছে 2 বাইট করে করে, প্রত্যেকটা স্লট হচ্ছে 2 বাইট করে করে। তাহলে 10 নাম্বার ইন্ডেক্সে যাইতে হলে কত বাইট যাইতে হবে? 20 বাইট যাইতে হবে আরও। তাহলে ফুল নেম যেখানে শুরু হয়েছে সেখান থেকে আরও আমাকে 20 বাইট দূরে যাইতে হবে, 20 বাইট দূরে যাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব যে 20 বাইট যদি দূরে যাই, 20 বাইট দূরে যদি যাই, তাহলে আমরা এইভাবে লিখবো T2 থেকে, তাহলে T2টা আছে বেসিক্যালি হলো ফুল নেম যেখানে শুরু হয়েছে সেখানে। তাহলে T2 থেকে যদি আমরা 20 বাইট দূরে যাই, সেই যে ভ্যালুটা সেইটা আমরা কোথায় স্টোর করব? CH এর মধ্যে স্টোর করব, তাই না? CH এর মধ্যে দেখেন আমরাও কিন্তু ওই ভ্যালুটা স্টোর করতেছি। তাহলে এই T2 যেখানে শুরু হয়েছে সেখান থেকে যদি 20 বাইট দূরে যাই, সেই যে জিনিসটা পাচ্ছি, সেই যে ক্যারেক্টারটাকে পাচ্ছি, সেটা আমরা স্টোর করতেছি CH এ। তাহলে এই যে একটা লাইন লিখছি এখানে, এই লাইনটা যে লিখছি, এই লাইনের করসপন্ডিং কম্পাইলার হলো আমার এরকম একটা ট্রান্সলেশন করবে, ঠিক আছে? সো আশা করি এটা বুঝতে পারছেন যে জিনিসটা কি হইলো। অ্যান্ড এই জিনিসটা একটু কিন্তু খেয়াল অনেকে করতে পারেন যে এইখানে আমি কিন্তু এই সবগুলা লাইনকে একবারে মার্চ করেও লিখতে পারি, প্রত্যেকটা লাইনকে। যেমন দেখেন এখানে বেসিক্যালি কী হয়েছে, শুরুতে আমি অ্যাডামের কাছে গেছি, রাইট? এই যে অ্যাডাম যেখানে পয়েন্ট করে আছে সেখানে গেছি, সেটা পাইছি আমি @অ্যাডাম দিয়ে, যে এখানে। এরপরে আমি কি করছি, এরপরে আমি T1 মানে টি টু মানে T2 ইউজ করে আমরা ইয়ার কাছে গেছি, ফুল নেমের কাছে গেছি। দেন ফুল নেম থেকে আবার আমরা কত দূরত্বে যাইতে হয় সেইখানে গিয়ে আমরা হচ্ছে ওই ইন্ডেক্সটাকে নিছি, তাই না? তো আমরা যেটা করতে পারি একবারে কিন্তু এই যে এই ভ্যালুগুলো, অফসেটের ভ্যালুগুলো কিন্তু যোগ করতে পারি একবারে। যেমন দেখেন আমি যদি এখানে অ্যাডামে যাই, অ্যাডামটা হলো আমার এইখানে @অ্যাডাম, মানে এইখান থেকে আমার ফুল নেমের অফসেট হলো 16। দেন 16 থেকে আমরা কত ডিস্টেন্সে যাচ্ছি? 20 ডিস্টেন্সে যাচ্ছি, তাহলে টোটাল কত? 36 ডিস্টেন্সে যাচ্ছি। তাহলে আপনি যদি ডিরেক্টলি এইভাবেও লেখেন আচ্ছা একবারই লিখি যে CH ইকুয়াল টু @Adam 36, স্টিল কিন্তু সেম জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে, মানে একই জিনিস, ঠিক আছে? এখানে যেটা হলো দেখেন আলটিমেটলি কিন্তু ওইটাই। আমি আগে শুধু অ্যাডামে গেছি, অ্যাডাম থেকে 16 ডিস্টেন্সে গেছি, ওই 16 ডিস্টেন্সটাকে আমি আবার বলছি T2, দেন ওখান থেকে আমি আবার 20 ডিস্টেন্সে গেছি, তাহলে টোটাল কত যাচ্ছি অ্যাডাম থেকে? 36 ডিস্টেন্স যাচ্ছি। তাহলে আপনি যদি একবারে এই লাইনটাও লেখেন তাও কিন্তু ঠিক আছে, মানে তাও কিন্তু কোনো মানে ইয়া হবে না। আলটিমেটলি কিন্তু এটাই হয়েছে যে অ্যাডামের অ্যাড্রেস থেকে আমি টোটাল 36 অফসেটে গেছি, ঠিক আছে? টোটাল 36 অফসেটে গেছি। তো আশা করি এটা বুঝতে পারছেন যে এখানে কী হয়েছে। তো এইটার করসপন্ডিং তাহলে কম্পাইলার কীভাবে ট্রান্সলেট করবে, এই দুইটার যে কোনো একটা দেখাইলেই হবে, হয় এটা না হয় এটা দেখাইলেই হবে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এরকমও কিন্তু করা যায় যে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসকে একটা ভেরিয়েবল আকারে রাখা বা একটা ক্লাসের অবজেক্ট রাখা। যেমন এখানে দেখেন, এখানে কোর্স যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের মধ্যে টিচার নামের একটা স্ট্রাকচারের ইনস্ট্যান্স দেওয়া আছে। অর্থাৎ আর ইয়াতে মানে যদি ক্লাস চিন্তা করেন, এখানে ক্লাস আকারেও চিন্তা করতে পারেন C++-এর ক্ষেত্রে, যে আমরা একটা ক্লাসের মধ্যে অন্য একটা ক্লাসের অবজেক্টকে কিন্তু রাখতে পারি, যেটা হলো এখানে দেখাচ্ছে। তো এখন এই টাইপের ইয়াগুলোতে কীভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে? এখানে দেখেন একটা ইয়া বলা আছে, এরকম একটা লাইন বলা আছে যে CS420, এটা হচ্ছে আমার বেসিক্যালি কোর্সের যে অবজেক্ট সেটা। তাহলে কোর্সের অবজেক্ট হলো CS420,
এইখান থেকে দেখেন কোথায় গেছে, যে ইনস্ট্রাক্টরের যে ইনস্ট্রাক্টর সেখানে গেছে, অর্থাৎ টিচার স্ট্রাকচারের যে অবজেক্ট সেখানে গেছে। দেন ওইখান থেকে টিচারের যে ইয়াটা আছে, অবজেক্টটা আছে, সেখান থেকে সে আবার ইনিশিয়ালসে গেছে, অর্থাৎ যে এইখানে গেছে, এইখানে গেছে। তাহলে এই জিনিসটা কিভাবে কম্পাইলার আমার হ্যান্ডেল করবে, এই জিনিসটা কম্পাইলার কিভাবে হ্যান্ডেল করবে সেটা একটু দেখি। প্রথম কথা দেখেন, আপনি যদি ফর্মালি এটা চিন্তা করেন, এইখানে টোটাল কয়টা সিম্বল টেবিল ক্রিয়েট হবে? টোটাল সিম্বল টেবিল কিন্তু ক্রিয়েট হবে জাস্ট ফর এই করে 3টা। প্রথমটা হলো গ্লোবাল, যেটা হলো সবসময় থাকবেই, গ্লোবাল স্কোপ কিন্তু থাকবেই, গ্লোবাল সিম্বল টেবিল অলওয়েজ থাকবেই। আর বাকি দুইটা কি? বাকি দুইটা হলো এই যে এখানকার যে স্কোপগুলো আছে, এই স্কোপের মধ্যের যে সিম্বল টেবিল সেগুলো। সো আমরা আপাতত এখানে গ্লোবাল নিয়ে চিন্তা করতেছি না, কারণ গ্লোবাল তো দরকার নেই, আমার দরকার হলো যে এই ভিতরের জিনিসগুলো, রাইট, কীভাবে অ্যাক্সেস হচ্ছে, সেই জন্য আমরা জাস্ট এই দুটো সিম্বল টেবিলের কথা চিন্তা করি। তো আপনাদের যে রিডিং ম্যাটেরিয়াল, সেখানে এখানে দুটা সিম্বল টেবিলই, মনে করেন দুটা সিম্বল টেবিলের ইয়া কিন্তু হয়তো দেখানো আছে, আমি ভুলে গেছি, দেখানোর কথা। আর যদি নাও দেখানো থাকে তাহলে ওই যে আগে যেই এক্সাম্পলটা ইয়া আছে, এইটার থ্রুতে কিন্তু সিম্বল টেবিলগুলো ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট মুখে মুখে বলে যাই, আমার এখানকার মেইন দরকার কি? অফসেটটা দরকার, তাই না? আমার কিন্তু বাকিগুলো কিন্তু বাকিগুলো ইউজই হয়েছে জাস্ট অফসেটটা ক্যালকুলেট করার জন্য, আপনার যদি মনে থাকে। এবং আমরা অফসেটের থ্রুতেই কিন্তু এই যে ট্রান্সলেশনগুলো করতেছিলাম, অফসেটের থ্রুতে। সো আমি যদি ওই কাজটাই করি, আমি যদি ডিরেক্টলি এখানে দেখে দেখে যদি অফসেটগুলো একটু বলি, যেমন দেখেন প্রথমটার জন্য অফসেট কত হবে? প্রথমটার জন্য এই কোর্সের জন্য আমি একটু বলি, কোর্সের জন্য একটা সিম্বল টেবিল আসবে, টিচারের জন্য আমাকে তো আরেকটা সিম্বল টেবিল আসবে, জাস্ট এটার জন্য, দুটার জন্য দুইটা। তাহলে কোর্সের জন্য প্রথম যে লাইনটা কোডের জন্য আমি ডিরেক্টলি অফসেটটা লিখতেছি, আর বাকিগুলো আমি এখানে লিখতেছি না। অফসেট কত আসবে এটার জন্য? 0, তাই না, যেহেতু শুরুতেই আছে। আচ্ছা, এরপরে যে নেম আছে, এইটার অফসেট কত হবে? এটার অফসেট কীভাবে পাবো? এটার অফসেট পাবো হলো আগেকার অফসেটটা দেখবো, আগেকার অফসেট ছিল 0, দেন আগেকার উইথ কত? আগেকার উইথ হলো 4, তাহলে 0-র সাথে 4 যোগ করলে কত হয়? 4 হবে। তাহলে সেকেন্ডটার অফসেট, নেমের জন্য অফসেট হবে কত? 4, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইনস্ট্রাক্টরের জন্য অফসেট কত হবে? ইনস্ট্রাক্টরের জন্য অফসেট কত হবে? এটার জন্য কি হবে? আগেকার অফসেট দেখবো, আগেকার অফসেট ছিল হলো 4, অ্যান্ড আগেকার উইথ কত? এই যে এটা উইথ কত, এখানে দেখেন এটা হলো অ্যারে অফ 20 ক্যারেক্টার্স, তাহলে একটা ক্যারেক্টার যদি 2 বাইট জায়গা নেয়, এটা উইথ হলো 40, তাহলে 40-এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে কত পাবো? 44। তাহলে ইনস্ট্রাক্টর আছে কিন্তু 44 ডিস্টেন্সে, ঠিক আছে। তাহলে ইনস্ট্রাক্টর আছে হলো আমার 44 অফসেটে আছে, তাহলে আমরা ইনস্ট্রাক্টরের অফসেট পেয়ে গেছি 44। সিমিলারলি দেখেন এই স্কোপের আন্ডারেও কিন্তু আমার এখন অফসেটগুলো ক্যালকুলেট করতে হবে। এবং আপনাদের যদি মনে থাকে যে যখন একটা নতুন করে স্কোপ ক্রিয়েট হয়, যেহেতু নতুন সিম্বল টেবিল, তাহলে অফসেটগুলোও কিন্তু আবার 0 থেকে শুরু হয়। তাহলে এইখানকার প্রথমটার জন্য অফসেট কত? প্রথমটার জন্য অফসেট হলো 0, তাই না, এই স্কোপ থেকে সেটা হলো একদম 0 ডিস্টেন্সে আছে। তারপরটার অফসেট কত? তারপরটার অফসেট হচ্ছে যে আগেরটার অফসেট 0, দেন আগেরটার উইথ হলো একটা ইন্টিজার যেহেতু, তাহলে এটা 4, তাহলে 0-র সাথে 4 যোগ করলে 4, তাহলে এইটার অফসেট হচ্ছে 4। আচ্ছা, এইটার অফসেট কত? আমি এগুলাও একবার লিখে ফেলি। এইটার অফসেট, নেমের অফসেট কত সেটা কীভাবে পারবো? দেখবো আগেকার অফসেটটা কত, আগেকার অফসেট 4, দেন আগেকার উইথ কত, এইটার উইথ কত। এখানে দেখেন 3টা ক্যারেক্টার আছে, সো একটা ক্যারেক্টার যদি 2 বাইট করে হয় তাহলে 3টা হলো 6 বাইট, তাহলে 4 আর 6 কত? 10, তাহলে এইটার অফসেট কিন্তু হবে 10। আচ্ছা, এরপরে পজিশনের অফসেট কত, এটা কীভাবে পাবো? এটার জন্য দেখেন আমরা নেমের অফসেটটাকে দেখব 10, দেন এইটার উইথ কত, এটার উইথ হচ্ছে 20টা ক্যারেক্টার আছে, তাহলে 20টা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার 2 বাইট যদি হয় তাহলে 40, তাহলে 40 আর 10, রাইট, 40 আর 10, তাহলে কত হবে এখানে? 50, তাহলে এইটার অফসেট কিন্তু হবে 50। আচ্ছা, এরপরে যদি কোনো ভেরিয়েবল থাকতো ওইটার অফসেট কত হইতো সেটাও কিন্তু আমরা এখান থেকে পাবো, যে 50-এর সাথে আমরা কত যোগ দিব? 15 ইন্টু 2, একটা ক্যারেক্টার 2 বাইট করে যদি হয় তাহলে 15 ইন্টু 2 তাহলে 30, তাহলে 50-এর সাথে 30 যোগ করলে কত হয়? 80। তাহলে এরপরে ইনকেস যদি কোনো ভেরিয়েবল থাকতো সেটার অফসেট কিন্তু হয়তো 80। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। সো আমাদের এতগুলো অফসেট লাগবে না, আমাদের এখানে জাস্ট ইনস্ট্রাক্টরের অফসেটটা লাগবে আর ইনিশিয়ালসের অফসেটটা লাগবে, তাহলেই আমাদের হয়ে গেল। তাহলে দেখেন প্রথম কাজ কি? প্রথম কাজ হইল আমাদের এই যে কোর্সটা আছে, এই কোর্সের অর্থাৎ এই অবজেক্টটা যেখানে আছে, যেখানে লোড হয়েছে সেটাকে বের করা। তাহলে জেনারেলাইজভাবে বললে আমরা ওটাকে @CS420 এইভাবে লিখছিলাম, তাহলে ওইটাই লিখি। তাহলে @CS420 এইটা যখন লিখলাম, তাহলে T1 এর কাছে বেসিক্যালি যেটা থাকলো, এই অবজেক্টটা যেখানে লোড হয়েছে সেইটার অ্যাড্রেসটা থাকলো, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা এখানে আমার থাকলো।
আচ্ছা, এখন আমাকে T1 এর মধ্যে এখন ওই অ্যাড্রেসটা আছে, তাহলে CS420 এখন T1 কে পয়েন্ট করে আছে, T1 আর কি ওখানে পয়েন্ট করে আছে। এখন ওইখান থেকে কত ডিস্টেন্সে যাইতে হবে সেটা আমরা পাবো হলো অফসেট থেকে। তাহলে কত দূরত্বে আমার ইনস্ট্রাক্টর আছে, অর্থাৎ T1 যেখানে লোড হয়েছে এইখান থেকে কত দূরত্বে আমার ইনস্ট্রাক্টরটা আছে, এটার অফসেটটা কত, ইনস্ট্রাক্টরের অফসেট কিন্তু হলো 44, তাই না? এটার অফসেটটা ছিল হলো 44, এই 4-এর সাথে 40 যোগ দিছিলাম, সেজন্য 44 আসছে। তাহলে আমরা যেটা করব, T2 ইকুয়াল টু লিখব T1 অফ 44। তাহলে দেখেন আমরা এখন এই যে এই পুরো জিনিসটার কিন্তু অফসেটটা পেয়ে গেছি, বা পুরো জিনিসটার মেমোরি অ্যাড্রেসটা পেয়ে গেছি, অফসেট না, পুরো জিনিসটার মেমোরি অ্যাড্রেসটা পেয়ে গেছি। তার মানে দেখেন এখন আমরা কিন্তু আসি হলো ইনস্ট্রাক্টরের কাছে, তাই না? কারণ T144 দিয়ে আমরা ইনস্ট্রাক্টরের কাছেই তো গেলাম। এখন ইনস্ট্রাক্টর থেকে আবার হলো ইনিশিয়ালস কত দূরে, কারণ আমাদের আলটিমেটলি অ্যাক্সেস করতে হবে কোথায়, এই ইনিশিয়ালসকে। তাহলে এখন আমাদের দেখতে হবে এই যে এই ইনস্ট্রাক্টরের ভিতরে ঢুকবো, কারণ এটাও তো একটা স্ট্রাকচার টাইপ, তাই না? এটাও একটা স্ট্রাকচার টাইপ। এটার মধ্যে ঢুকে আমরা দেখবো যে এইখান থেকে আবার ইনিশিয়ালস কত দূরে। তাহলে এখান থেকে ইনিশিয়ালসটা কত দূরে সেটা আমরা দেখতেছি, এটার অফসেট কত, 4, তাই না? তাহলে আমরা যেটা করবো, আমরা ডিরেক্টলি একবারে যে এই লাইনটা লিখতে পারি যে ইনিশিয়ালস ইকুয়াল টু, এই ইনিশিয়ালসটা প্রথম ইনিশিয়ালসটা হচ্ছে আমার লেফট সাইড ইনিশিয়ালস, ইকুয়াল টু T2 থেকে কত ডিস্টেন্স দূরে যাব আমরা, আরও 4 ডিস্টেন্স দূরে যাব। T2টা কোথায় পয়েন্ট করেছিল, T2টা পয়েন্ট করেছিল আমার ইনস্ট্রাক্টরের কাছে। এখন এই ইনস্ট্রাক্টরের অবজেক্টটা, এটা তো বেসিক্যালি হলো আমার টিচারের একটা স্ট্রাকচার। তাহলে ওইখান থেকে কত দূরত্বে আমার ইনস্ট্রাক্টরটা ইনিশিয়ালসটা ছিল, এখান থেকে ছিল হলো আমার 4 অফসেট দূরে, 4 অফসেট দূরে ছিল, সেজন্য আমরা এখানে লিখলাম কত, T2 অফ 4। ঠিক আছে? তাহলে আমাদের আলটিমেটলি এই যে এইটার করসপন্ডিং যে আমার মেশিন কোডে যে ট্রান্সলেটটা হবে, কম্পাইলার হলো এইভাবে ট্রান্সলেটটা করবে। ঠিক আছে? এবং আপনি কিন্তু একবারেও লিখতে পারেন। কীভাবে লিখতে পারেন দেখেন, আগে আমাকে যেখানে CS420টা লোড হয়েছে সেইখান থেকে আগে কত ডিস্টেন্সে যাওয়া লাগছে, 44, রাইট? তাহলে এবং 44 থেকে আরও কত দূরত্বে যাওয়া লাগছে, আরও 4 দূরত্বে যাওয়া লাগছে, টোটাল কত দূরত্বে যাওয়া লাগছে, 48। তাহলে আপনি যদি একবার এইভাবে লেখেন যে ইনিশিয়ালস ইকুয়াল টু CS420 48, এটাও কিন্তু একই কথা, এখানে যে লাইনগুলো লিখছি আর এইটা বলা কিন্তু একই কথা। ঠিক আছে? 44-এর সাথে আমরা আরও 4 ডিস্টেন্সে গেছি, তাহলে ইনিশিয়ালসকে পাইছি। আচ্ছা, তো এইখানে যখন এই যে মাল্টিপল অবজেক্ট থাকে তখন একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে, তো আমি একটু মেমোরি ডায়াগ্রামটা আঁকাই, তাহলে হলো আপনার জন্য সুবিধা হবে। যেমন দেখেন, যখন এই যে CS420 যখন এরকম একটা লেখছে, এরকম একটা এই অবজেক্টটাকে যখন ইনিশিয়ালাইজ করছে, অবভিয়াসলি আপনাকে কিন্তু এরকম একটা লাইন উপরে লেখা লাগছিল আগে, যেখানে হলো এই অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছিল CS420। তাহলে যখন আমরা এরকম একটা ইনিশিয়ালাইজ করি তখন কিন্তু সেটা মেমোরি থেকে জায়গা নেবে এই অবজেক্টটা। তাহলে দেখেন CS420-র ডায়াগ্রামটা কীরকম হবে। CS420 ডায়াগ্রামটা কীরকম হবে, ধরে নেন যে CS420টা হলো এইখানে লোড হয়েছে মেমোরির, আর উপরের পোর্শনগুলোতে অন্য ইনস্ট্রাকশনগুলো আছে, এই জায়গাতে লোড হয়েছে হলো আমার CS420। ঠিক আছে? তাহলে একদম শুরুতে মানে অফসেট 0-তে কে থাকবে, CS420-র অফসেট 0-তে থাকবে হলো, দেখেন শুরুতে এই কোড ভেরিয়েবলটা থাকবে। তাহলে এখানে লিখি কোড, তাহলে এইটার অফসেট হলো আমার 0। আচ্ছা, দেন পরেরটার অফসেট কত হবে, এটার উইথ কত, এটার উইথ ছিল আমার 4 বাইট, তাই না? এখানে আমার এটার উইথ হলো 4 বাইট, তাহলে এইটা পুরোটা নিচে হলো 4 বাইট জায়গা নিচে। তাহলে পরেরটার জন্য অফসেট কত, পরের যে ভেরিয়েবলটা সেটার জন্য অফসেট হচ্ছে আমার 4, তাহলে নেমের জন্য আমার অফসেট হচ্ছে 4। অ্যান্ড নেম কত পরিমাণ জায়গা নেয়, নেম জায়গা নেয় হচ্ছে আমার 40 বাইট, 20টা আছে, তাহলে প্রত্যেকটা 2 বাইট করে, তাহলে টোটাল নেয় 40 বাইট। তাহলে নেম টোটাল নেয় হচ্ছে 40 বাইট। এটা হচ্ছে আমার নেমের অফসেট, তাহলে নেমের অফসেট হলো 4, তাহলে নেম নেয় 40 বাইট। তাহলে পরেরটার অফসেট কত, পরেরটার অফসেট হচ্ছে আমার 44, তাই না? 40-এর সাথে যদি 4 যোগ করি তাহলে আসতেছে আমার 44। তাহলে পরেরটার অফসেট হচ্ছে আমার 44, এবং এটাই ছিল আমাদেরকে ইনস্ট্রাক্টর। ঠিক আছে? এইটাই ছিল আমাদের কিন্তু ইনস্ট্রাক্টর। এখন দেখেন, এখন ইনস্ট্রাক্টর কিন্তু অ্যাজ এ হোল এটা কিন্তু নিজেও একটা অবজেক্ট, রাইট? ইনস্ট্রাক্টর নিজেও একটা, তাহলে এটাও তো মেমোরি থেকে জায়গা নেবে। এখন সেই ইনস্ট্রাক্টর অবজেক্টের আমি একটু এই পাশে লিখি, ভিতরে না লিখে, ইনস্ট্রাক্টর হলো আমার, মনে করেন যে এত বড় নিয়ে ইনস্ট্রাক্টর,
অ্যান্ড ইনস্ট্রাক্টর কিন্তু নিজেও একটা অবজেক্ট, রাইট? তাহলে ইনস্ট্রাক্টরের মধ্যেও কিন্তু আবার এগুলা ফিল্ড আছে। প্রথমটা হচ্ছে কি এমপ্লয়ি আইডি, তাহলে ইনস্ট্রাক্টরের থেকে 0 অফসেট দূরে আসে হলো এমপ্লয়ি আইডি, তাহলে ইনস্ট্রাক্টর থেকে 0 অফসেট দূরে আসে হলো এমপ্লয়ি আইডি। তাহলে আমার ইনস্ট্রাক্টর অফসেট ছিল 44, তাহলে ওখান থেকে 0 অফসেট দূরে, তাহলে স্টিল কত 44 অফসেট দূরেই কে আছে? এমপ্লয়ি আইডি। আমি ইএমপি আইডি লিখলাম, ঠিক আছে? তাহলে ইএমপি আইডি এটা লিখলাম। তাহলে এইটা হচ্ছে আমার এগেইন কত বাইট? 4 বাইট। এটা হচ্ছে এগেইন আমার 4 বাইট। আচ্ছা, এরপরে আমার কি আছে? এরপরে হলো এমপ্লয়ি আইডির পর কে আছে? ইনিশিয়ালসটা আছে, তাই না? তাহলে ওটা কত অফসেট দূরে আছে? দেখেন 44-এর সাথে আমি যদি 4 যোগ করি, 44-এর সাথে যদি 4 যোগ করি তাহলে সেটা হলো 48। তাহলে 48 অফসেটে আছে হচ্ছে আমার ওই যে ইনিশিয়ালসটা, রাইট? এখানে ইনিশিয়ালস ছিল, হ্যাঁ ইনিশিয়ালসটা ছিল। তাহলে এখানে আমার হলো ইনিশিয়ালসটা। আচ্ছা, এই ইনিশিয়ালসটা আবার কত বাইট জায়গা নিবে টোটাল? এই ইনিশিয়ালসটা টোটাল জায়গা নিবে হচ্ছে আমাদের এখানে ছিল 3টা ঘর, তাহলে 3টা ঘর, প্রত্যেকটা ঘর হলো 2 বাইট করে করে, তাহলে টোটাল 6 ঘর। তাহলে এটা নিবে হচ্ছে 6 বাইট, তাই না? এখানে নিবে 6 বাইট। তাহলে দেখেন এরপরের অফসেটটা কত হবে? এরপরের অফসেটটা কিন্তু হবে টোটাল, আমি যদি এইটাকে একদম শুরু থেকে ধরি তাহলে কিন্তু সেটার অফসেট হবে 54 বাইট। এটার অফসেটটা হবে কিন্তু 54 বাইট। আচ্ছা, এখানে কিন্তু কনফিউজড হয়েন না যে এখানে অফসেট দেখাচ্ছি 48, আবার এইখানে অফসেট কেন সেটা 4। দেখেন ইনিশিয়ালসের এখানকার অফসেট 4, ইনিশিয়ালসের এখানকার অফসেট হচ্ছে 4, বাট এইখানে তো দেখাচ্ছি 48। এটা কিন্তু দেখেন ইনিশিয়ালসের ক্ষেত্রে যে এইখানকার যে আমি অফসেটগুলো লিখছি, এগুলা কিন্তু এই স্কোপ থেকে ক্যালকুলেট হয়েছে, একদম শুরু থেকে কিন্তু হয় নাই, এই স্কোপ থেকে ক্যালকুলেট হয়েছে, সেজন্য কিন্তু 0, 4 এইভাবে আসছে, ঠিক আছে? সেজন্য কনফিউজ হয় না। বাট এইখানে যেটা দেখাচ্ছে এটা কিন্তু শুরু হয়েছে একদম প্রথম থেকে, যেখানে হলো কোডের অবজেক্ট হয়েছে, লোড হয়েছে। সো ওইখান থেকে যদি রিলেটিভ করি তখন কিন্তু আমার অফসেটগুলো আবার এরকম আসবে, ঠিক আছে? আর যদি আমি চাই যে স্কোপ থেকে, ওই যে ভিতরের স্কোপ থেকে কত অফসেট দূরে সেটা যদি চাই, তখন আমাকে কি 44-এর সাপেক্ষে সব কিছু হিসাব করতে হবে, যে 44-এর সাপেক্ষে এমপ্লয়ি আইডি আছে 0 ডিস্টেন্স দূরে, সেজন্য এটার অফসেট হলো 0। 44-এর সাপেক্ষে ইনিশিয়ালস আছে হলো 4 ডিস্টেন্স দূরে, তাই না? যেহেতু 48, তাহলে সেটা হলো আমার 4 অফসেট দূরে। 44-এর সাপেক্ষে 54 আছে হলো 10 অফসেট দূরে, তাই না? সেজন্য দেখেন আমাদের এইখানে এই যে নেম যেটা আছে সেটার অফসেট আছে হলো 10। সো এটা আশা করি বুঝতে পারছেন যে এগুলা নিয়ে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, এই জিনিসগুলো কিন্তু খুব ক্লিয়ার থাকবেন যে কোনটা কিভাবে হচ্ছে। তাহলে এই নেমটা আছে হচ্ছে আমার 10 অফসেট দূরে, আর অ্যাকচুয়ালি সেটা আছে কত অফসেট দূরে? 54-তে। যখন আমরা এই কোডের সাপেক্ষে চিন্তা করব, কোডটা যেখানে লোড হয়েছে, কোড বাই যে CS420 অবজেক্টটা যেখানে লোড হয়েছে সেইটা সাপেক্ষে যখন চিন্তা করবো তখন সেটা 54 ডিস্টেন্সে। আর যখন এই যে ইনস্ট্রাক্টরের সাপেক্ষে চিন্তা করবো তখন সেটা হলো 10 ডিস্টেন্স দূরত্বে, তাই না? 44-এর সাথে 10 যোগ করলে 54। তাহলে এখন ওইটা লিখি, এখানে নেম লিখি, দেন এইটা কত বাইট জায়গা নেয়? এটা হচ্ছে আমার জায়গা নেয় হচ্ছে 20টা, তাহলে টোটাল 40 বাইট জায়গা নেয়, তাহলে এখানে নেয় হচ্ছে 40 বাইট, ঠিক আছে? আচ্ছা, ইনস্ট্রাক্টরটা আরও বড় হবে, তাহলে এখানে নিচ্ছে 40 বাইট। তাহলে নেক্সট আর অফসেট কত হবে? তাহলে 54 আর 40, তাহলে কত হচ্ছে? 94 হচ্ছে, রাইট? তাহলে এখানে হচ্ছে 94 নেক্সট আর অফসেট। তাহলে 94 অফসেটে কে থাকতেছে? আমার এখানে পজিশনটা থাকতেছে, তাহলে পজিশনটা থাকতেছে। আর পজিশনটার কত? পজিশনটার আবার উইথ কত? এটা মনে হয় 15টা ক্যারেক্টার নিত, রাইট? 15টা ক্যারেক্টার নিত, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার যদি 2 বাইট করে হয় তাহলে 30 বাইট। তাহলে নেক্সট যদি কোনো কিছু আসে সেটা আসবে কত অফসেটে আসবে? সেটা কিন্তু আসবে 124 বাইট অফসেটে আসবে। কার সাপেক্ষে? সেটা হলো CS420 অবজেক্টের সাপেক্ষে। এই অবজেক্টটা যেখানে লোড হয়েছে, অর্থাৎ যেখানে আমি অফসেটটাকে 0 ধরছি, এই যে এইটার সাপেক্ষে হলো আমার 124 বাইট দূরে আসবে এরপরে যদি। আর আমি যদি এইটার সাপেক্ষে ধরি যে এখানে হলো ইনস্ট্রাক্টরটা লোড হয়েছে, ওটার সাপেক্ষে কত অফসেট দূরে থাকবে? সেটা ওটার সাপেক্ষে থাকবে হচ্ছে আমার এই যে 80 অফসেট দূরে। অর্থাৎ এরপরে যদি কোনো কিছু থাকে, তাহলে দেখেন ওটার সাপেক্ষে 80 অফসেট দূরে, যে 44 থেকে আমি যদি 80 যোগ দেই তাহলে দেখেন 124 পাই, ঠিক আছে? তাহলে কার সাপেক্ষে চিন্তা করতেছি অফসেটটা, ওইটা অনুসারেই কিন্তু আমরা অফসেটের ভ্যালুটা চেঞ্জ হবে। সো এগুলা নিয়ে কিন্তু মানে কনফিউজড হবেন না। তো আমাদের আলটিমেট মেমোরি ডায়াগ্রাম কিন্তু অনেকটা এইভাবে এরকম থাকবে, ঠিক আছে? আমাদের আলটিমেটলি মেমোরি ডায়াগ্রাম কিন্তু অনেকটা এইভাবে জিনিসগুলো থাকবে। সো এই জন্যেই
আমি যেটা বলতেছিলাম যে এইখানে এই লাইনগুলা লেখা আর এইটা লেখা কিন্তু একই কথা, ঠিক আছে? যে আমরা যখন CS420 সাপেক্ষে চিন্তা করতেছি, CS420 সাপেক্ষে যখন চিন্তা করতেছি তার সাথে 48 অফসেট দূরে আমার ইনিশিয়ালসটা আছে। ইনিশিয়ালসটা মানে তার সাথে 48 দূরে যে জিনিসটা সেটা হলো ইনিশিয়ালসের মধ্যে অ্যাসাইন হবে। তো দেখেন CSC420 হলো আমার এই যে এই অ্যারোটা, এই অ্যারো সাপেক্ষে যখন আমরা 48 ডিস্টেন্সে আসি সেইখানকার যে ইয়াটা, সেই যে ইনিশিয়ালস সেটাই হলো আমরা অ্যাসাইন করছি কোথায়, এই ইনিশিয়ালস ভ্যালুতে, তাই না? যে এই পাশে ইনিশিয়ালস ভ্যালুতে আমরা সেটাকেই অ্যাসাইন করছি। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন এই জিনিসটা। তো একটা যদি ঠিকঠাক মতো বুঝে থাকেন বাকিগুলো কিন্তু খুবই সিমিলার ওয়েতে আমরা এই কাজগুলো করতে পারবো, ঠিক আছে? আমি যদি এখন আরেকটা এক্সাম্পল নেই এটারই, আমি একটা এক্সাম্পল নেই যে CS420.instructor.position3 এরকম একটা ইয়া লিখলাম। আমি একটা ক্যারেক্টার নিয়ে কাজ করবো যে CH ইকুয়াল টু CS420.instructor.position, আমি সংক্ষেপে লিখলাম, এখানে লিখলাম 3, ঠিক আছে? আমি একটু দেখি তাহলে CS420 থেকে ইনস্ট্রাক্টরে গেছি, ইনস্ট্রাক্টর থেকে পজিশন অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে গেছি, তাই না? পজিশন অ্যারেতে টোটাল 15টা ইন্ডেক্স আছে, আমি 3 নাম্বার ইন্ডেক্সে গেছি। অ্যান্ড এখানে কিন্তু আমি শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টারই পাবো, এখান থেকে কিন্তু আমি একটা সিঙ্গেল ক্যারেক্টারই পাবো, তাই না? এখানকার CH এর মধ্যে আমি একটা সিঙ্গেল ক্যারেক্টারই পাবো। আচ্ছা, আর এখানে যদি এখন তাহলে যাই, সবার আগে আমি কী করতে হবে? সবার আগে আমাকে করতে হবে হচ্ছে CS420টাকে লোড করতে হবে। তাহলে এটাকে লিখলাম T1 ইকুয়াল টু @CS420। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এইখান থেকে ইনস্ট্রাক্টর কত দূরে সেখানে যাব, রাইট? অর্থাৎ ইনস্ট্রাক্টরের অফসেটে যাব। তাহলে T1 থেকে কত অফসেট দূরে ইনস্ট্রাক্টর আছে? T1 থেকে ইনস্ট্রাক্টর আছে হচ্ছে 44 অফসেট দূরে, তাই না? T1 থেকে ইনস্ট্রাক্টর আছে 44 অফসেট দূরে, এবং আমরা এই মেমোরি ডায়াগ্রাম থেকে সেটা দেখতে পারি যে ইনস্ট্রাক্টর হলে এখানে আমার শুরু হয়েছে যে এই রেড অ্যারোতে, সেটা হলো 44 অফসেট দূরে। তাহলে সেখান থেকে আমরা ইনস্ট্রাক্টরে গেলাম, এইটাকে বলতেছি আমরা হলো T2। আচ্ছা, এখন এইখান থেকে ইনস্ট্রাক্টর থেকে আমরা আবার কত দূরে যাব? দেখেন, ইনস্ট্রাক্টর থেকে আমার আগে কাজ হলো পজিশনের কাছে যাওয়া, ইনস্ট্রাক্টর থেকে আমার আগে কাজ হলো পজিশনের কাছে যাওয়া, দেন পজিশন থেকে আমরা আবার হলো 3 ইন্ডেক্স দূরে যাব, তার মানে অফসেট 6-এ যাব। তাহলে আগে আমাদের কাজ হলো ইনস্ট্রাক্টর থেকে পজিশনে যাওয়া। তাহলে ইনস্ট্রাক্টর থেকে পজিশনে যাওয়ার জন্য আমরা কি করব? T2 থেকে কত দূরত্বে পজিশন আছে সেখানে যাব। তাহলে T2 থেকে, তাহলে ইনস্ট্রাক্টরের শুরুটা হচ্ছে T2, তাই না? ইনস্ট্রাক্টরের শুরুটা হচ্ছে এখন আমার T2, তাহলে এইটা হচ্ছে আমার এখন T2। সেটা ঝামেলা করতেছে। হ্যাঁ, ইনস্ট্রাক্টরের শুরুটা হচ্ছে আমার T2, আর T2 থেকে কত দূরত্বে পজিশনটা আছে? T2 থেকে 50 দূরত্বে, তাই না? 50 দূরত্বে আমার পজিশনটা আছে, এবং আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি যে 44 থেকে কত দূরত্বে পজিশনটা আছে। দেখুন 94-এ পজিশনটা শুরু হয়েছে, তাহলে 94 মানে 44 কত? 50। তাহলে 44 থেকে 50 দূরত্বে 94টা আছে বা পজিশনটা আছে। তাহলে আমরা এখানে লিখবো হলো T2 থেকে 50 অফসেট দূরত্বে আমাদের পজিশনটা আছে। তাহলে T3 এখন পয়েন্ট করে আছে হলো পজিশনে, T3 পয়েন্ট করে আছে হলো আমার পজিশনে। তাহলে এইখানে হলো আমার T3টা পয়েন্ট করে আছে। এখন এইখান থেকে কত দূরত্বে যাইতে হবে? এইখান থেকে আমাকে কত ইন্ডেক্স বলছিল? 3 ইন্ডেক্স বলছিল, রাইট? 3 ইন্ডেক্স মানে হলো আমার একটা ক্যারেক্টার যদি 2 বাইট করে নেয় তাহলে টোটাল 6 অফসেটে যাইতে হবে। তাহলে T3 থেকে আমাকে আবার দেখেন 6 অফসেট দূরে যাইতে হবে, এখান থেকে আমাকে 6 অফসেট দূরে যাইতে হবে। তাহলে আমরা যেটা লিখবো আলটিমেটলি CH ইকুয়াল টু T3 অফ 6, CH ইকুয়াল টু T3 অফ 6, যেহেতু CH এর মধ্যে আমার জিনিসটা থাকবে তাহলে T3 অফ 6, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। অ্যান্ড এগেইন এই কাজটা কিন্তু আমি একবারেও করতে পারতাম, তাই না? যে আমরা 44-এর সাথে 50 যোগ করতাম 94, 94-এর সাথে 6 যোগ করতাম 100, তাহলে আমরা ডিরেক্টলি একবারে এই লাইনটাও কিন্তু লিখতে পারতাম যে CH ইকুয়াল টু @CS420 দেন অফসেট আকারে 100, একবারে কিন্তু এই জিনিসটাও লেখা যাইতো যে আমাদের মেমোরি লেআউটে যেখানে CS420টা লোড হয়েছে সেটার সাপেক্ষে 100 ডিস্টেন্সে আছে, তাই না? CS420 এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে 94 ডিস্টেন্সে আসে হলো পজিশন, সেখান থেকে আবার 6 ডিস্টেন্স দূরে আসে হলো আমি যে ইন্ডেক্সটা যাচ্ছি সেটা।
তাহলে এইটার থ্রুতেও কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। তো ক্লাস আর স্ট্রাকচারের যে এই যে তাহলে আমরা যখন ভেরিয়েবলগুলো কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু সেট করি, তাহলে এইভাবে কম্পাইলার জিনিসগুলোকে হ্যান্ডেল করে। অর্থাৎ অনেকটা সিঙ্গেল অ্যারেকে আমরা যেভাবে ইন্ডেক্স অ্যাক্সেস করি সেই থ্রুতে আমাদের এই কাজগুলো হয়। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখেন আমরা একটা ওপি যে ক্লাস আছে, ক্লাসের মধ্যে কিন্তু প্রাইভেট ভেরিয়েবল লিখতে পারি, পাবলিক ভেরিয়েবল লিখতে পারি, বা ক্লাসও লিখতে পারি, মানে ফাংশনও লিখতে পারি, আবার প্রোটেক্টেড ভেরিয়েবল বা ফাংশনও কিন্তু লিখতে পারি। অর্থাৎ আমার মেম্বারগুলা কিন্তু এরকম প্রাইভেট, পাবলিক আর প্রোটেক্টেড হইতে পারে। এই জিনিসগুলো দিয়ে কি করা হয়, এগুলা দিয়ে কিন্তু ভিজিবিলিটি কন্ট্রোল করা হয়। এই জিনিসগুলো দিয়ে আমার ভিজিবিলিটি কন্ট্রোল করা হয়। অর্থাৎ একটা ভেরিয়েবলের ভিজিবিলিটি কত পোর্শন পর্যন্ত। যেমন একটা প্রাইভেট ভেরিয়েবলকে কিন্তু অন্য কোনো ক্লাস, অন্য ডিফারেন্ট একটা ক্লাস বা অন্য কোনো ফাইল থেকে বা অন্য কোনো ফাংশন থেকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, মেম্বার ফাংশন বাদ দিয়ে। ওই ক্লাসের মেম্বার ফাংশন বাদ দিয়ে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি না প্রাইভেট ভেরিয়েবলের ক্ষেত্রে। পাবলিক ভেরিয়েবলের ক্ষেত্রে ওই ক্লাসের সবাই ওই ক্লাস তো অ্যাক্সেস করতে পারবেই, আবার অন্য ক্লাসও কিন্তু অ্যাক্সেস করতে পারবে, বা অন্য আমরা একটা জেনেরিক গ্লোবাল ফাংশন থেকেও কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। আর প্রোটেক্টেড ভেরিয়েবলগুলো কি, যে আমার যদি একটা ক্লাস এ থাকে, আরেকটা ক্লাস যদি হয় থাকে বি যদি একে ইনহেরিট করে, তাহলে এর যে প্রোটেক্টেড ভেরিয়েবলগুলো আছে, সেই প্রোটেক্টেড ভেরিয়েবলগুলোকে কিন্তু বি অ্যাক্সেস করতে পারবে, তাই না? এরকম আমাদের ছিল। আবার জাভার মধ্যে কিন্তু প্যাকেজ ছিল, যে সেম প্যাকেজের আন্ডারে এরকম মানে অনেক ধরনের আর কি ভিজিবিলিটি ইয়াগুলো ছিল, এগুলা হয়তো ওপিতে পড়ে আসছেন। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলা মানে ভিজিবিলিটিটা কীভাবে কম্পাইলার হ্যান্ডেল করে, ঠিক আছে? তো ভিজিবিলিটিটা জাস্ট সিম্যান্টিক অ্যানালিসিসে চেক হয়। এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে ভিজিবিলিটি যে চেকিংটা, অর্থাৎ আমি একটা লাইন লিখলাম এরকম, যে একটা অবজেক্ট নিলাম, কোনো একটা ক্লাসের একটা অবজেক্ট ডট আই ইকুয়াল টু 10, এই যে লাইনটা লিখলাম, আমার কম্পাইলারে যখন সিম্যান্টিক অ্যানালিসিস ফেজটা চলে, ওই ফেজে এই লাইনটাকে এক্সামিন করা হবে, মানে চেক করা হবে যে এই যে আই ভেরিয়েবলটা আছে, এটা কি মানে নর্মাল পাবলিক ভেরিয়েবল, নাকি প্রাইভেট ভেরিয়েবল, নাকি প্রোটেক্টেড ভেরিয়েবল। যদি আমার পাবলিক ভেরিয়েবল হয় তাহলে তো এটা লিখতে আমার কোনো সমস্যা নেই, তাই না? যদি প্রাইভেট ভেরিয়েবল হয় তখন এটা সমস্যা, যে আমার একটা বাইরের কোনো ফাংশন থেকে, এটা যদি মেইন ফাংশনের মধ্যে আমি এই লাইনটা লিখে থাকি বা অন্য কোনো ফাংশনে লিখে থাকি, তখন সে দেখবে যে আচ্ছা আমি তো এটাকে কল করতেছি মেইন ফাংশন থেকে, এখন মেইন ফাংশন বা আউটসাইড ফাংশন থেকে তো আমার একটা প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করা যায় না। তো তখন সে যেটা করবে, সে একটা এরর রেজ করবে। তাহলে আমি যেটা বুঝাতে যাচ্ছি যে আমাদের পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এই যে জিনিসগুলো আছে, এই যে ভিজিবিলিটি যে চেকিংটা আছে, এই চেকিংটা জাস্ট করা হয় হচ্ছে সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজে, এই কাজগুলো করা হয়। সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজে আমাদের আর কি করা হয়, যে টাইপ চেকিংয়ের কাজগুলো করা হয়, রাইট? ওই সময়ই আমার এই কাজটা করা হয়। তো ওইটা যদি পাস করে ফেলে একবার, যে কোনো সমস্যা নাই, আমি যেই জিনিসগুলো লিখছি ওগুলো নর্মালি ওইভাবে সাপোর্ট করে, যদি এরকম হয়, অর্থাৎ কোডে কোনো সমস্যা যদি না থাকে, তারপরে এই জিনিসগুলোকে সিম্পলি কম্পাইলার ইগনোর করে। অর্থাৎ মেশিন কোডে আমার প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেডের করসপন্ডিং কোনো আলাদা কোনো কোড জেনারেট হবে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন যে মেশিন কোডে আমার পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অর্থাৎ এই টাইপের আরও ওই প্যাকেজের আন্ডারে যে আমরা যে কাজগুলো করি, ওগুলার করসপন্ডিং কোনো রকম আলাদা ধরনের কোনো মেশিন কোড জেনারেট হবে না। জাস্ট সিম্যান্টিক অ্যানালাইসিসেই এই কাজগুলো চেক হবে যে ওটাকে আমি ঠিকঠাক ওয়েতে লিখছি কিনা, বা ঠিকঠাক রুল, যেই রুলটা আমার ডিফাইন করা আছে পাবলিকের অ্যাক্সেস করার ক্ষেত্রে, প্রোটেক্টেড অ্যাক্সেস করার ক্ষেত্রে, ওটা যদি মিলে যায়, যদি মানে, তাহলে তো কোনো সমস্যা নেই। যদি না মানে তখনই এরর রেজ করে থামাই দিবে। আর যদি ওটা একবার পাস করে যায়, তখন এর পরের ফেজগুলোতে কম্পাইলার এগুলাকে জাস্ট সিম্পলি ইগনোর করবে, মানে এগুলার করসপন্ডিং কোনো মেশিন কোড জেনারেট হবে না, ঠিক আছে? তাহলে আজকে মানে এই ভিডিওতে আমার মোটামুটি এইটুকুই দেখানোর ছিল। নেক্সট ভিডিওতে আমরা ওপির আর বাকি জিনিসগুলো সম্পর্কে দেখব, যে ইনহেরিটেন্সকে কীভাবে সে হ্যান্ডেল করে, আর আরেকটা হলো পাবলিক, আমরা একটা ক্লাসের মধ্যে যখন একটা মেম্বার ফাংশন লিখি, সেটাকে কীভাবে হ্যান্ডেল করে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখব।